এই, তোমার ওই দুটো এত নরম কেন? টিপতে কিন্তু সেই লাগবে। অসভ্যই তোর বদমাইশ মার্কা ছেলে। চর দিয়ে তোর সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। তুই চিনিস আমাকে? আমি কে জানিস? আমার পরিচয় কি? আরে বাবা, আমি তো শুধু তোমার ওই দুটোর একটু স্বাদ নিতে চাইলাম। আর তুমি আমাকে জোর দিতে কেন চাইছো? দেখতে কিন্তু তুমি মন্দ না, চাইলে আমার বউ হতে পারো। তোকে জন্মের মতো লুচ্চামি করা বন্ধ করিয়ে দিব। তুই আমার পরিচয় সম্পর্কে জানিস? আরে বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? বললাম তুমি আর তোমার ওই দুটো খুবই সুন্দর আর তুলতুলে নরম। তার জন্য এভাবে আমার গায়ে হাত তুলতে হবে নাকি? যাই হোক, তোমার হাতগুলো কিন্তু হেব্বি নরম। তোমার ছোঁয়া পেয়ে আমার বেশ ভালো লেগেছে। ও, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েট কর। আমি তোকে আজকে এই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। তুই জানিস না আমার ক্ষমতা সম্পর্কে। আরে বাবা, তুমি তো একটা সম্পূর্ণ মেয়ে। আর মেয়েদেরকে যখন তাদের প্রশংসা করা হয় তখন তো তারা অনেক খুশি হয়। তাহলে তুমি এরকম রেগে যাচ্ছ কেন? আমি তো রেগে যাওয়ার মতো কিছুই বলিনি তোমাকে। হো, তাই নাকি? তাহলে এই লুচ্চামি মার্কা কথাগুলো কে বলেছে আমাকে? আমি সুন্দর, আমার ওই দুটো সুন্দর। তোকে কি আমি আমার জামা কাপড় খুলে দেখিয়েছি নাকি, যে তুই দেখলি আমার ওই সব খুব সুন্দর? আরে বাবা, সবকিছুর ফিল নেওয়ার জন্য কি সবকিছু খুলে দেখতে হয় নাকি? উপর থেকে দেখলেই বোঝা যায়। যাই হোক, বাদ দাও। চাইলে তোমায় বিয়ে করতে পারি, রাজি থাকলে বলতে পারো। আমি বিয়ে করব তোর মতো লুচ্চা মার্কা একটা ছেলেকে? তুই ভাবলি কি করে? এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তা না হলে কিন্তু আমি বলে দিচ্ছি, তুই এই ইউনিভার্সিটিতে বেশি দিন থাকতে পারবি না। দেখো, তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। আমি একটা ছেলে আর তুমি একটা মেয়ে। আর সুন্দর জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বরাবরই একটু বেশি থাকে। তাই তোমার প্রশংসা করেছি, কিন্তু এভাবে রেগে যাওয়ার মতো আমি কিছুই তো দেখতে পাচ্ছি না এখানে। তুই আমার চোখের সামনে থেকে যাবি নাকি যাবি না সেটাই বল। ঠিক আছে বাবা, রেগে যাওয়ার কোনো কারণ নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার পিছু ছাড়বো না। তোমার পিছনে আমি পড়েই থাকবো, কারণ তোমাকে আমার ভালো লেগেছে। বলতে গেলে তোমায় ভালোবেসে ফেলেছি। তাই তুমি হাজারবার অপমান করলেও আমি তোমার পেছনে পড়েই থাকবো। আজ না হোক কাল তোমাকে আমি আমার বউ বানিয়ে ছাড়বো। ইটস মাই প্রমিস। তোর প্রমিসের গুষ্টি কিলাই। আমার মতো মেয়ে কোনোদিনও তোর মতো উগান্ডার বংশধরকে বিয়ে করবে না। তুই জানিস না আমাকে, তাই এইসব কথা বলছিস। আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাটা তোর জন্য টাফ হয়ে যাবে। নীল তখন নেহার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর এদিকে নেহার আগে গজ গজ করতে করতে প্রিন্সিপাল স্যারের কেবিনে এসে পৌঁছালো। প্রিন্সিপাল স্যার নেহাকে দেখতে পেয়েই বলল, কি ব্যাপার নেহা? কি হয়েছে তোমাকে? এরকম উত্তেজিত দেখাচ্ছে কেন? ভার্সিটির ক্যাম্পাসে কি কারোর সঙ্গে ঝগড়া করে এসেছো? স্যার, আমি বুঝতে পারিনি। আমি এখানে আসা মাত্রই আপনি আমাকে এইরকম কথা কেন বলেন? আমাকে দেখে কি আপনার ঝগড়াটে মেয়ে বলে মনে হয় নাকি, যে আমি সবসময় ঝগড়া করতেই থাকি? আরে না বাবা, সেরকম কেন মনে হতে যাবে? তুমি এখানে আসলে আর তোমাকে দেখে খুবই রাগান্বিত মনে হচ্ছে। তাই তো আমি তোমাকে বললাম, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি রেগে আছো। হ্যাঁ, আমি রেগেই আছি। আপনি সত্যিই বলেছেন। আমার ক্লাসমেট নীল, ওকে তো আপনি চেনেন। ওই ছেলেটা অভদ্র আর অসভ্য একটা ছেলে। আমি ওর বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছি। আরে এসব তুমি কি বলছো নীল? কখনো অসভ্য আর অভদ্র হতেই পারে না। নীল যথেষ্ট ভদ্র একটা ছেলে। ভার্সিটি ক্যাম্পাসে তার যথেষ্ট সুনাম রয়েছে। কলেজের স্টুডেন্টদের মধ্যে কেউ এখনও নীলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। আর তুমি কিনা বলছো নীল অসভ্য? এমনটা হতেই পারে না। তুমি হয়তো ভুল কিছু দেখেছো বা ভুল কিছু শুনেছো। স্যার, আমি ভুল কেন দেখতে যাব? আর ভুল কেনই বা শুনতে যাব? আমি আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটার কথা বলছি। নীল আমার সঙ্গে অভদ্রতা করেছে, তাই আমি আপনার কাছে ওর নামে কমপ্লেন করতে এসেছি। সে আমাকে প্রেমের প্রস্তাব দিতে চায়। নেহার এই কথা শুনে প্রিন্সিপাল স্যার মুখ নিচু করে মুচকি মুচকি হাসছিলেন আর নেহাকে বললেন, সে তোমাকে প্রেমের প্রস্তাব দিতে চায়, এটা তো খারাপ কিছু নয়। সুন্দর জিনিসের প্রতি সবার আকর্ষণ থাকে, এটাই স্বাভাবিক। আর লোহার কাছে চুম্বককে রাখতে হলে লোহা সেটাকে আকর্ষণ করবে, এটাও স্বাভাবিক। তাই আমি মনে করি নীল তোমাকে প্রেমের প্রস্তাব দেওয়াতে সেরকম কোনো অপরাধ হয়নি। স্যার, আপনি কিন্তু আমার বাবার ক্ষমতা সম্পর্কে ভুলে যাবেন না।
আমার বাবা এই এলাকার চেয়ারম্যান। আমি চাইলেই কিন্তু আপনাকে এই এলাকা থেকে সরিয়ে দিতে পারি। তাই আপনার যা বলার চিন্তা ভাবনা করেই বলবেন। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি তোমার বাবা এই এলাকার চলমান চেয়ারম্যান, তাই তোমরা চাইলে যা ইচ্ছা তাই করতে পারো। কিন্তু একটা কথা ভুলে যেও না নীল, নীল কিন্তু ফেলে দেওয়ার মতো ছেলে নয়। তার বাবারও কিন্তু যথেষ্ট অর্থ সম্পদ আর ক্ষমতা রয়েছে। সেও কিন্তু চাইলে ক্ষমতার বড়াই দেখাতে পারে, কিন্তু সে ভার্সিটিতে এসে আর 5টা সাধারণ ছেলেমেয়ের মতোই চলাফেরা করে। আশা করব তুমি এই বিষয়টা মাথায় রাখবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এইভাবে কাজ হবে না। তাহলে বিষয়টা আমার বাবার কান পর্যন্ত পৌঁছাতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকের মধ্যে এই বিষয়টা আমার বাবার কান পর্যন্ত পৌঁছে দেব। আর তারপর দেখব আপনি ওই ছেলেটাকে কিভাবে আমার বাবার হাত থেকে বাঁচাতে পারেন। সেই তুমি করতেই পারো। তোমার বাবার যেহেতু ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে তুমি অপব্যবহার করবে, এরকমটা কিন্তু হতে পারে না। আমি জানি তুমি যেমন বদরাগী আর অহংকারী, তোমার বাবাও ঠিক তেমন অহংকারী। মাটিতে পা পড়ে না। এটা ইউনিভার্সিটির, এখানে সবাই সমান। আমি এক চোখে তেল আর এক চোখে নুন বিক্রি করতে পারবো না। নেহা তখন খুব ভালোভাবেই বুঝতে পারলো প্রিন্সিপাল স্যারের সঙ্গে এই ব্যাপারে কথা বলে কোনো লাভ হবে না। তাই সে প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে ক্যাম্পাসে চলে গেল। সেখানে যেতেই তার বান্ধবীরা তাকে ঘিরে ধরলো আর প্রিন্সিপাল স্যারের কাছে যাওয়ার কারণ জানতে চাইলে তখন সে তার বান্ধবীদেরকে এসব কথা বলে কথা শুনে তার বান্ধবী তাকে বলে, হ্যাঁ শোন, সবসময় তুই এরকম বিষয় নিয়ে কেন ঝামেলা করিস বলতো? লাইফটাকে যদি এখন এনজয় না করি তাহলে কখন এনজয় করব? এই তো সময়, এখনই জীবনের পুরোটা উপভোগ করতে হবে। মানে ওই আমাকে কি বলতে চাইছিস? ওই ছেলেটা যা করছে সবই ঠিক, তার প্রেমের প্রস্তাবে আমি রাজি হয়ে যাই? একদমই তাই। এই তো তুই বুঝতে পেরেছিস। তুই যার সঙ্গেই প্রেম করতে রাজি হয়ে যাস না কেন, জীবনটাকে উপভোগ করার জন্যই। জীবনটাকে তেজপাতা বানিয়ে ফেলিস না, একটু রসকস রাখ। শোন, তোর যদি এতই প্রেম করার ইচ্ছে থাকে তাহলে তুই নিজে প্রেম করছিস না কেন? আমাকে কেন বলছিস? তুই খুব ভালো করেই জানিস আমি ইতিমধ্যে একটা রিলেশন কন্টিনিউ করছি। আমি যদি সত্যিই রিলেশনে না থাকতাম তাহলে নীলের প্রেমের প্রস্তাবে আমি রাজি হয়ে যেতাম। কারণ নীল ইজ সো বিউটিফুল, সো কিউট, সো হ্যান্ডসাম। তার মতো একটা ছেলেকে নিজের হাজবেন্ড হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তারপর আবার বড়লোক বাবার একমাত্র আদরের ছেলে, তাকে পটাতে পারলেই কোটি কোটি টাকা নিজের আয়ত্তে। তাহলে তুই কেন এটা বুঝতে পারছিস না? শোন রিয়া, তুই যদি আর একটা বারো ওর হয়ে ওকালতি করতে আসিস তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার বন্ধু হোস। আমি কখনোই বড়লোকের বাবার বিগড়ে যাওয়া ছেলেকে বিয়ে করব না। প্রেম তো অনেক দূরের কথা। আশা করব তুই বিষয়টা বুঝতে পেরেছিস আর কখনো আমাকে এই ব্যাপারে কিছুই বলবি না। ওকে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আমি তোকে এ ব্যাপারে কিছুই বলবো না, কারণ আমি খুব ভালো করেই জানি তোর মনে শুধু অহংকার আর হিংসায় ভরপুর। তোকে আমি ভালো কোনো কথা বলি সেটা তুই শুনবি না, তাই আমি মনে করি তোকে কোনো কথা না বলার ভালো। কোনো প্রয়োজন নেই। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। হায়, তুই একদম সঠিক বুঝতে পেরেছিস। আমাকে এইসব ফালতু কথা বুঝি কোনো লাভ নেই। তোর এসব ফালতু কথাগুলো তোর অন্য কোনো বন্ধু বা কোনো বান্ধবীর জন্য রেখে দে। এগুলো আমি তোদের জন্য কাজে লাগবে। আমি আসি এখন। এই কথা বলে নেহা সেখান থেকে চলে গেল। আর সেদিন বিকেল বেলা বাড়িতে এসে তার আব্বুর সঙ্গে সবকিছু খুলে বলল। এত বড় সাহস ছেলেটার, কে এই ছেলে আর কি তার পরিচয়, সেসব আমার জানার কোনো প্রয়োজন নেই। এই ছেলের ব্যবস্থা আমি করেই ছাড়বো। এত বড় দুঃসাহস কোথায় পেয়েছে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার? হ্যাঁ আব্বু, ওই ছেলেটার খুবই দুঃসাহস, তাই তুমি ওকে দেখিয়ে দিবে তোমার ক্ষমতা কতটা। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। কার এত বড় সাহস যে কিনা ইউনিভার্সিটিতে গিয়ে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস দেখায়, তাকে তো আমি আজ তো ছেড়ে দেব না। তার কলেজেটা ভুনা করে খেয়ে নেব। সে যত বড় বাপের ছেলেই হোক না কেন, সে ব্যাপারে আমার কোনো বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। নেহা তখন তার বাবার সঙ্গে নীলের বিরুদ্ধে আরও অনেক কিছু মিথ্যে কথা বলে সেখান থেকে চলে আসে।
পরের দিন সকালবেলা যখন নীল ইউনিভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে মোটর সাইকেল নিয়ে বের হয়, তখনই রাস্তায় কিছু লোক তার পথ আগলে দাঁড়ায়। নীল কিছু বুঝতে না পেরে বাইক থেকে নামে আর ওদের জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কে আপনারা? আর এভাবে আমার পথ আগলে দাঁড়িয়ে আছেন কেন? পথ থেকে করুন, আমার ইউনিভার্সিটি টাইম হয়ে গেছে, আমাকে যেতে হবে। আমরা যদি ভুল না করে থাকি তাহলে তুই সেই ছেলে যে নেহা ম্যাডামকে প্রতিদিন বিরক্ত করিস, তাই তোর সঙ্গে একটু বোঝাপড়া করতে আসলাম। ও তাই নাকি? শোন, তোদের নেহা ম্যাডাম কি হিজড়া নাকি যে আমার মতো এত ভালো একটা ছেলের প্রেমের প্রস্তাব সে অ্যাকসেপ্ট করতে পারছে না? সে কি সারা জীবন একা একাই থাকবে নাকি? এই ভদ্রভাবে কথা বল, তুই ভুলে যাস না তুই কোথায় দাঁড়িয়ে আছিস। আমরা চাইলে কিন্তু এখান থেকে তোর হাড়গুলো গুঁড়ো করে হসপিটালে পাঠিয়ে দিতে পারি। যদিও আমাদেরকে সেই রকম অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরও তো একটু দয়া মায়া আছে, তাই তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। আজকের পর থেকে নেহা ম্যাডামকে কখনোই বিরক্ত করবি না। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যেতে পারিস। আমি এই বিষয়টা ভেবে দেখব, আমি আমার ভালোবাসাকে নিজের করে নেব নাকি ছেড়ে দেব। যদি মনে হয় ভালোবাসাকে ছেড়ে দেওয়া উচিত তাহলে ছেড়ে দেব, আর যদি মনে হয় নিজের ভালোবাসাকে নিজের করেই রাখা উচিত তাহলে যা করতে হয় তাই করব। তোর যা ভালো মনে হয় তাই করিস, কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি, তোকে ছাড়া নেহা ম্যাডামের আশেপাশে কোনোদিন দেখা না যায়। তোর ছায়াও যেন নেহা ম্যাডামের আশেপাশে কোনোদিন দেখা না যায়। আর যত দূরত্ব সম্ভব এই ইউনিভার্সিটি ছেড়ে চলে যা, এটাই তোর জন্য বেটার হবে। কারণ তুই জানিস না নেহা ম্যাডাম আর তার বাবার সম্পর্কে। শোন, বউ হলো ভালোবাসার জিনিস, বউকে ভালোবাসা দিলে সব কিছুই পাওয়া যায়। আর শ্বশুরবাড়ির মানুষজন দিয়ে কি করি? আমার বউ যদি ভালো হয় তাহলে শ্বশুরবাড়ির কোনো প্রয়োজন আমার নেই। এই বলে নীল সেখান থেকে বাইক স্টার্ট করে সোজা ইউনিভার্সিটিতে চলে আসলো। ভার্সিটি আসতেই সে দেখতে পেল নেহা ভার্সিটির ক্যাম্পাসের এক কোণে চুপচাপ বসে আছে। তখনই নীল সেখানে গিয়ে তার সামনে দাঁড়ালো আর বলল, হাই সুইটহার্ট, হাউ আর ইউ? তুই এখানে আসলে কি করে? রাস্তায় কি কারোর সঙ্গে দেখা হয়নি? হ্যাঁ, আমার লক্ষ্মী হবু বউটা দেখা হয়েছিল তোমার সাঙ্গপাঙ্গদের সঙ্গে, ওদেরকে আমি বুঝিয়ে দিয়ে এসেছি। তা আমি আমার ভালোবাসার মানুষটার সঙ্গে থাকবো, তারা যতই ভয় দেখাক আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে যাব না, কারণ আই উইল রিয়েলি লাভ ইউ। নীল, তোকে আমি শেষবারের মতো বলছি আমার পিছু নেওয়া ছেড়ে দে, তা না হলে কিন্তু সেটা তোর জন্য খুবই খারাপ হবে। যেটা তুই এখন বুঝতে পারছিস না, কিন্তু যখন বুঝতে পারবি তখন খুব দেরি হয়ে যাবে, তখন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। ডার্লিং, ভয় আমাকে দেখিও না, কারণ আমি ভয় পাই না। ভয় কেন পাবো আমি? আমার কিসের কমতি আছে যার কারণে তুমি আমায় অ্যাভয়েড করতে পারো? আর তোমারই বা কিসের কমতি আছে যার কারণে তুমি নিজেকে এভাবে গুটিয়ে রাখার চেষ্টা করো? তুমি তো একটা সম্পূর্ণ মেয়ে, আর একটা মেয়ে তো একটা ছেলের প্রতি আকর্ষণ থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু তোমার ক্ষেত্রে তা কেন নয়? তুই আমার চোখের সামনে থেকে যাবি নাকি যাবি না সেটাই আমাকে বল। আমার কিন্তু এখন মেজাজ একদমই খারাপ হয়ে যাচ্ছে। আরে ডার্লিং, সকালবেলা ভার্সিটিতে এসে তোমাকে একা একা দেখতে এলাম, তাই তো তোমার সঙ্গে একটু রঙ্গ রসের আলাপ করতে এলাম। আর এখন কি না তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ? হবু জামাইকে কেউ এভাবে মেজাজ দেখায়? নীলের এরকম কথাগুলো নেহা নিতে পারছিল না, কারণ সে শর্ট টেম্পারেচারের, মানে অল্পতে রেগে যায়। তাকে কেউ স্বাভাবিক কোনো একটা কথা বললেও তার মেজাজ খুব বেশি গরম হয়ে যায়। তাই সে সেখান থেকে উঠে দাঁড়ায় আর নীলের গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় মেরে বলল, এই, তোর কি লজ্জা বলতে জিনিসটাই নেই নাকি? তোকে আমি কতবার বলছি তুই আমার চোখের সামনে দাঁড়াবি না, আমি তোকে সহ্য করতে পারি না। তুই কেন বুঝতে পারছিস না? তোকে কোন মাটি দিয়ে তৈরি করেছে যেখানে লজ্জার ছিটে ফোঁটা পর্যন্ত নেই? তোমাকে যেই মাটি দিয়ে তৈরি করেছে আমাকেও আল্লাহ পাকের রাব্বুল আলামিন সেই মাটি দিয়ে তৈরি করেছে, কারণ তুমি রাগী আর আমি তোমার ভালোবাসার কাঙালি। তোমায় ভালোবাসি প্রিয়সী, কেন তুমি বুঝতে পারো না তোমায় খুব ভালোবাসতে চাই? এই বলে নীল তখনই হুট করে নেহার গালে একটা কিস বসিয়ে দিল। নেহা তোর আগে একদম গজগজ করতে থাকলো। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তার আগে যেন নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। তাই সে নীলকে বলে, আমি বুঝতে পেরেছি, এইভাবে কাজ হবে না। তুই আমার পিছু নেওয়া ছাড়বি না। তাহলে এই কথা মনে রাখ, এই যে আমি এখন এবং এই মুহূর্তে ভার্সিটি ছেড়ে চলে যাচ্ছি, আর আজকের পর কখনো তোর সামনেই আসবো না। তখন আমি দেখব তুই কি করে আমায় বিরক্ত করতে পারিস। আমি আজকে অন্য কোথাও চলে যাওয়ার ব্যবস্থা করছি।
সেটা তুমি চাইলেও করতে পারবে না ডার্লিং। তুমি যেখানেই যাও না কেন আমি তোমার পিছু পিছু যাবই, কারণ আমি তোমায় ভালোবাসি। তোমায় একা ছেড়ে দিয়ে কি করি বলো? মুফাল্লা, তুমি রক্ষা করো এই আপদটার হাত থেকে আমাকে। আমি আর একে সহ্য করতে পারছি না। প্লিজ আল্লাহ, তুমি আমায় উদ্ধার করো এর থেকে। এই বলে নেহা সেখান থেকে সোজা বের হয়ে বাসায় চলে আসলো। তাকে এই অসময়ে বাসায় দেখতে পেয়ে তার আব্বু জিজ্ঞাসা করে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? আমি তো তোমার আম্মুর কাছে শুনলাম তুমি একটু আগেই ইউনিভার্সিটিতে গিয়েছিলে, কিন্তু এখনই ফিরে আসলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আব্বু, আমি আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করব না। আমাকে তুমি অন্য কোথাও ভর্তি করানোর ব্যবস্থা করো। এখানে আমার পড়াশোনা করতে একটুও ভালো লাগছে না। কিন্তু মামুনি, এভাবে বললে তো হয় না। এখন বছরের মাঝামাঝি সময়, এখন তো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি নেবে না। তাই এই কয়টা দিন তোমার এই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করতে হবে, তারপর যা হয় দেখা যাবে। উফ আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলো আর আমাকে বাড়িতে রেখে পড়াশোনা করানোর ব্যবস্থা করো, কারণ আমি আর এই ইউনিভার্সিটিতে কোনোভাবেই যাব না। এখানে গেলেই নীল সারাক্ষণ আমাকে বিরক্ত করবে, আর এগুলো আমি সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আগামীকালকে তোমার ইউনিভার্সিটিতে যাব আর প্রিন্সিপাল স্যারের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। প্রয়োজন হলে এই ছেলেকে সঙ্গে আমি নিজে কথা বলবো। দেখে নিতে চাই তার কত বড় বুকের পাঠা, যে কিনা আমার মেয়েকে বিরক্ত করে। একজন রানিং চেয়ারম্যানের মেয়েকে বিরক্ত করার ফল কি হতে পারে সেটা হয়তো তারা জানা নেই। তুমি তো শুধু নিজের মুখেই বলছো, কিন্তু নিজের ক্ষমতার তো একটুও প্রয়োগ করছো না। কারণ আজকে যে ছেলেগুলোকে ওকে সাইজ করার জন্য পাঠিয়েছিলে, ওরা যদি নিজেদের ক্ষমতা দেখাতো, তাহলে কি নীল এতটা সাহস হতো যে আজকেও সে আমার সঙ্গে এসব অসভ্যতামি করতো? ওরা তো আমার কাছে এসে বলল তারা নাকি ছেলেটাকে মেরে হাত পা একদম ভেঙে দিয়েছে, কিন্তু তারা মিথ্যা কেন বলল সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি বিষয়টা দেখছি। অতঃপর নেহা কোনো কথা না বলেই চুপচাপ নিজের রুমে চলে গেল। সেদিন রাতের বেলা নেহা শুয়ে শুয়ে মোবাইল টিপাটিপি করতেছিল। তখনই হঠাৎ একটা অন্য নাম্বার থেকে ফোন আসলো। নেহা ফোনটা রিসিভ করতে চাইল না, কারণ সে সচরাচর অপরিচিত নাম্বারে ফোন রিসিভ করে না, আর তার ফোনে কখনো তেমন একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসেও না। কিন্তু 2-3 বার ফোনটা বেজেই চলছিল, তাই সে ফোনটা রিসিভ করলো। কি ব্যাপার ডার্লিং, সেই কখন থেকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন তুলছো না কেন? নাকি অভিমান করে আছো? এক্সকিউজ মি মিস্টার, কে আপনি? আর এরকম ভুলভাল বকছেন কেন? আপনি কাকে ফোন করেছেন? উফ ডার্লিং, আমি এতক্ষণ ধরে তোমার সঙ্গে কথা বলছি আর তুমি আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো না আমি কে আর কোথা থেকে বলছি? এতক্ষণে বুঝতে পেরেছি। বল, তুই আমাকে কেন ফোন করেছিস আর আমার নাম্বার কোথায় পেয়েছিস? তাছাড়া এত রাতে আমাকে ফোন করার দুঃসাহস তোকে কে দিল যে তুই আমার পারমিশন ছাড়াই আমার নাম্বারে ফোন করেছিস? আরে ডার্লিং, আন্ডারস্ট্যান্ড, ভালোবাসার মানুষকে ফোন করতে অনুমতির প্রয়োজন হয় না। ভালোবাসার মানুষকে প্রয়োজন ছাড়া, অনুমতি ছাড়াই ফোন করা যায়। তাছাড়া তুমি আজ সকালে যেভাবে আমার সঙ্গে রাগ দেখিয়ে ভার্সিটি থেকে চলে গেলে, আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় আমার ফোন ধরবে না, কিন্তু ভাগ্যক্রমে তুমি আমার ফোনটা রিসিভ করেছো। কিন্তু আজকের পর থেকে তুই কখনোই আমাকে ফোন দিতে পারবি না, কারণ আমি সিমটাই চেঞ্জ করে ফেলবো। আমি জানি নাম্বারটা তোকে কে দিয়েছে, তাই। আর আজকের পর থেকে তুই আমার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবি না। আরে ডার্লিং, তুমি আমাকে যতটা বোকা ভাবো আমি কিন্তু ততটাও বোকা নই। তুমি কয়টা সিম চেঞ্জ করবে আমি ঠিক তোমার নাম্বার জোগাড় করে ফেলবো একদিনের মধ্যে। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে, আমি আজ এখন এই মুহূর্তে তোকে চ্যালেঞ্জ করলাম। আগামীকাল থেকে তুই এই নাম্বারে আমাকে পাবি না। আমি এখনই সিমটা অফ করব আর আগামীকালকেই নতুন একটা সিম কিনবো। তুই যদি আগামীকাল রাত 10টার মধ্যে আমায় ফোন করতে পারিস, তাহলে আমি মেনে নেব তুই আমার চাইতে অনেক বুদ্ধিমান। আর যদি তুই আমাকে ফোন করতে না পারিস, তাহলে তুই কোনোদিন আমার সামনে দাঁড়াতে পারবি না। ঠিক আছে ম্যাডাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর যদি আমি আপনাকে ফোনটা করতে পারি তাহলে কিন্তু আমার প্রপোজাল আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে ঠিক আছে, আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি যে নাম্বারটা নতুন কিনবো সেই নাম্বারে কিন্তু তোকে আমায় ফোন করতে হবে, কথাটা মাথায় রাখিস। এই কথা বলে নেহা ফোনটা কেটে দিল, আর সঙ্গে সঙ্গে মোবাইল থেকে সিমটা বের করে ভেঙে ফেললো, আর তারপর ঘুমিয়ে পড়ল।
পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে নাস্তা করলো আর তারপর একটু বাইরে হাঁটতে গেল। অপরদিকে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে এসে নেহাকে কোথাও দেখতে পেল না। সে তার বন্ধুদের কাছে নেহার খোঁজ করছিল, কিন্তু কেউ নেহার কথা বলতে পারছিল না। তখনই হঠাৎ ভার্সিটির ক্যাম্পাসে একটা বড় গাড়ি আসতে দেখলো। সে মনে মনে ভাবলো এই গাড়িতে হয়তো নেহা এসেছে, তাই দৌড়ে সেখানে গেল সে। আর তখনই দেখতে পেল গাড়ি থেকে মধ্যবয়স্ক একজন ভদ্রলোক বের হচ্ছে। সে তখন সেখান থেকে চলে আসতে চাইছিল, তখনই ওই ভদ্রলোক তাকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে, তুমি কে? এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করো? হ্যাঁ আঙ্কেল, আমি এই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করি, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে চেনবার কথাও নয়, কারণ আমি তো আজকের আগে কখনো ইউনিভার্সিটিতে আসিনি। যাই হোক, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। ফার্স্ট ইয়ারের নীল নামে কাউকে চেনো? হ্যাঁ আঙ্কেল চিনি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আর নীলের সঙ্গে আপনার কি প্রয়োজন সেটা জানতে পারি? শোনো ছেলে, আমি তোমার চাইতে বয়সে বড়, তাই আমাকে প্রশ্ন করা থেকে বিরত থাকো। তুমি যদি ওই ছেলেটাকে চিনে থাকো তাহলে তাকে একটু ডেকে দাও, আমি তার সঙ্গে কথা বলতে চাই। আই এম সরি টু সে আঙ্কেল, আমি নীল। বলুন আপনি কি বলবেন? ও আচ্ছা, তার মানে তুমি সেই বেয়াদব মার্কা ছেলেটা। আমার মেয়ে বলতো আমি বিশ্বাস করিনি, কিন্তু তোমাকে সামনাসামনি রেখে বুঝতে পারলাম তুমি আসলে কতটা বেয়াদব। ও শ্বশুর মশাই, নিজের হবু জামাইকে এভাবে বলতে হয় না। জামাইকে আদর করে ভালোবেসে বুঝিয়ে বলতে হয়। এতক্ষণে আমি বুঝতে পেরেছি তুই কত নম্বরের বেয়াদব। আসলে আমার মেয়ে একদম ঠিক কথাই বলেছিল, তুই সোজা কথায় মানুষ না, সোজা কথায় তোকে কাজ হয় না, তোর জন্য অন্য ব্যবস্থা করতে হবে। তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি আজকে ইউনিভার্সিটি থেকে প্রপারলি বের করে দেওয়ার বন্দোবস্ত করছি। শ্বশুর মশাই প্লিজ আপনি শান্ত হন, এত উত্তেজিত হবেন না। এত উত্তেজিত হওয়া ভালো নয়, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। ঠান্ডা হন, আমি আপনার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি। বিয়ে বাড়িতে না আসেন, অন্তত হবু জামাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন, একটু আদর আপ্যায়ন তো করতেই হবে। তোর সঙ্গে আমি এখানে কথা বলবো না, চল প্রিন্সিপালের রুমে, আমি তোর সঙ্গে সেখানেই কথা বলতে চাই। এই বলে নেহার আব্বু নীলের শার্টের কলার ধরে টানতে টানতে প্রিন্সিপালের কেবিনে নিয়ে আসলো। এটা দেখে প্রিন্সিপাল তো একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে নেহার আব্বুকে বলে, আরে চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি করছেন? আপনি এক্ষুনি ওই ছেলেটার শার্টের কলার ছেড়ে দেন। কেন, এই ছেলেকে আর কি তার পরিচয় যে আমাকে এক্ষুনি তার শার্টের কলার ছেড়ে দিতে হবে? জানলে সে কত বড় বেয়াদবি করেছে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ায় মতো দুঃসাহস দেখিয়েছিল। আপনি আগে নীলের শার্টের কলার ছাড়েন, তারপর আমি আপনার সঙ্গে কথা বলছি। প্লিজ ও শার্টের কলার ছাড়েন, তা না হলে কিন্তু আপনার চেয়ারম্যান পদটাও থাকবে না বলে দিলাম। নেহার আব্বু তখন কোনো রকমে নীলের শার্টের কলারটা ছেড়ে দিল আর তারপর প্রিন্সিপাল স্যারকে বলল, হ্যাঁ, আবার বলুন কে এই ছেলে, আর কি তার পরিচয়, আর কি এমন মহান পরিচয় যার কারণে সে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার মতো দুঃসাহস সে দেখাতে পারে? এ হলো নীল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিকের একমাত্র ছেলে। ছেলেটা একদম সাদাসিধে জীবনযাপন করতে চায়, তাই আমাদের ইউনিভার্সিটির মতো একটা লোকাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাইছে। আর তার বাবা তাকে দেশের বাইরে রেখে পড়াশোনা করানোর চিন্তাভাবনা করছিল, কিন্তু সেই দেশের প্রতি অনেক ভালোবাসে আর মায়া মমতায় দেশের ভিতরে থেকে গেছে। এসব আপনি কি বলছেন? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মতো একটা লোক তার ছেলেকে এরকম একটা লোকাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে দিল, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। সে আমি আপনাকে মিথ্যে কেন বলতে যাব? আপনাকে মিথ্যে কথা বলে আমার কি লাভ? এখানে তো আমার কোনো লাভ লস নেই, তাই তো আপনাকে মিথ্যা বলার কোনো প্রয়োজনও নেই। আমি যা বলছি একদমই সত্যি কথা বলছি। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিকের একমাত্র উত্তরাধিকারী। আর একটা কথা আছে, আপনার মেয়েকে প্রেমের প্রস্তাব দিতে চেয়েছে, সেটা তো আপনার মেয়ের সৌভাগ্যের কথা। মেয়ের সঙ্গে কথা না বলে এখানে চলে এসেছেন আমার ইউনিভার্সিটিতে। ঝামেলা করতে আমি কিন্তু আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনও নিতে পারি। আই এম সো সরি প্রিন্সিপাল সাহেব, আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি আপনার সঙ্গে অন্য ব্যাপারে কথা বলতে চাই। আমার মেয়েটার উপর অনেক রেগে গেছে, তাই সে ইউনিভার্সিটিতে
ক্লাস করতে চায় না, শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দিবে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার মেয়ে আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে কি করবে না সে ব্যাপারে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আপনি চাইলে আপনার মেয়েকে আমাদের ইউনিভার্সিটিতে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হলে নিয়মিত ক্লাস করতে হবে, কারণ আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট খুবই রুলস মেনটেন করে। আর আমাদের ইউনিভার্সিটির রুলস না করা ছাত্রীকে আমরা কখনোই আমাদের ইউনিভার্সিটিতে রাখব না। এবার সিদ্ধান্ত আপনার। আপনি আপনার মেয়েকে আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করাবেন নাকি অন্য কোনো জায়গায়? ঠিক আছে প্রিন্সিপাল সাহেব, আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। আমি বাসায় গিয়ে আজকেই আমার মেয়ের সঙ্গে কথা বলবো, তারপর দেখি কি হয়। আর নীল, আই অ্যাম সরি, আমি আসলে তোমাকে চিনতে পারিনি। সরি বলার কিছুই নেই শ্বশুর মশাই, আমি আপনার হবু জামাই, আর হবু জামাইয়ের সঙ্গে সরি বলতে হয় না। আমি তো আপনার সন্তানের মতোই। যাই হোক, বাসায় গিয়ে আমার বউটাকে একটু বুঝিয়ে বলবেন সে যেন আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। আমার আবার পছন্দের জিনিসটাকে না পাওয়ার অভ্যাস নাই। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। আমি বাসায় গিয়ে নেহার সঙ্গে কথা বলবো, আর ওকে বলবো তোমার প্রস্তাবে রাজি হয়ে যেতে, তোমার সঙ্গে সম্পর্ক যেতে। আর তোমার বাবাকে আমার সালাম দিও। ঠিক আছে শ্বশুর মশাই, ভালো থাকবেন। আর আমার বউটার প্রতি একটু খেয়াল রাখবেন যেন অন্য কোনো ছেলের সঙ্গে পালিয়ে না যায়, কারণ বউটাকে আমি খুব ভালোবাসি। অতঃপর নেহার আব্বু সেখান থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় যেতেই নেহা তার আব্বুকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আব্বু, তুমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলেছো আর ওই বদমাইশ ছেলেটাকে ভার্সিটি থেকে বের করার বন্দোবস্ত করেছো? মামনি, তুমি একটু ঠান্ডা হও, নিজের মাথাটা ঠান্ডা করো। আমি তোমার সঙ্গে বসে কিছু কথা বলতে চাই, প্লিজ তুমি নিজেকে শান্ত করো। আব্বু, আমি নিজেকে পরে শান্ত করব। তার আগে তুমি আমাকে এটা বলো যে নীলকে তুমি ভার্সিটি থেকে বের করে দেওয়ার বন্দোবস্ত করে এসেছো কি না? আরে আমি তোমাকে বলেছি তুমি নিজেকে শান্ত করো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলছি। কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনছো না, বলতে তুমি আমাকে আরও কথা শুনিয়ে যাচ্ছ। আমি কি করে এসেছি আর কি করব সেটা আমি তোমাকে বলছি, কিন্তু তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো আগে। আচ্ছা ঠিক আছে, এই যে আমি শান্ত হয়ে বসলাম, এইবার তুমি আমাকে বলো ভার্সিটিতে কি হয়েছে। মামনি, তুমি ওই ছেলেটার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমি আসলে ওই ছেলেটার পরিচয় জানতাম না, না জেনেই তোমাকে কথাগুলো বলে ফেলেছিলাম। কিন্তু আজ আমি তোমার ইউনিভার্সিটিতে গিয়ে সব কিছু জেনে এসেছি। তাই আমি তোমাকে বাবা হিসাবে রিকোয়েস্ট করে বলছি, তুমি নীলের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যাও। আর যদি পারো তাহলে তাকে যত দ্রুত সম্ভব তাকে বিয়ে করে নাও, তাহলে সেটা তোমার আর আমার দুজনের জন্যই খুবই ভালো হবে। আব্বু, আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার মাথার সমস্যা হয়েছে কিনা। তুমি জানো তুমি আমাকে কি বলছো? আমি এই ছেলেটাকে বিয়ে করব? কখনোই না, এটা আমার দ্বারা একেবারেই অসম্ভব। এই ছেলেটাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। এইরকম অভদ্র, অসভ্য, ইতর, বদমাইশ মার্কা ছেলেকে আমি কেন, পৃথিবীর কোনো মেয়ে বিয়ে করবে বলে আমার মনে হয় না। তুমি নীলের সম্পর্কে কোনো কিছু জানো না বলেই এমন কিছু বলছো, কিন্তু তুমি কি জানো নীল চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে। আমি আজকেই তার পরিচয় জানতে পেরেছি, তাই আমি তোমাকে বাবা হিসেবে রিকোয়েস্ট করে বলছি তুমি তাকে অ্যাকসেপ্ট করে নাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই ছেলেটাকে একসেপ্ট করব? কখনোই না। আমি আমার মতো একটা ছেলেকে বিয়ে করব, আর প্রয়োজন হলে অন্য চিন্তা ভাবনা করব, কিন্তু এই ছেলেটাকে আমি কোনোদিনই বিয়ে করব না। এই বলে নেহা তার আব্বুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। নেহার আব্বু ড্রয়িং রুমে বসে বসে চিন্তা করছিল যেভাবেই হোক মেয়েকে এই ছেলের পিছনে লাগাতেই হবে, কারণ ছেলের বাবার অনেক টাকা পয়সা আছে, এগুলো তো বিয়ের পর তার মেয়ের সম্পত্তি হবে। তাই নেহার বাবা ছিল খুব লোভী একজন মানুষ, তাই তো সে তার মেয়েকে নীলের পেছনে লেলিয়ে দেওয়ার চিন্তা করছিল। অপরদিকে নীল বাসায় ফিরে নেহার আব্বু নাম্বারে ফোন করলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আর আমার বউটা কেমন আছে? ওয়ালাইকুম সালাম বাবা, এই তো আল্লাহর রহমতে ভালো আছি। আর তোমার বউটাও খুব ভালো আছে, কিন্তু সমস্যা হলো তোমার বউটাকে তোমার দেওয়া প্রস্তাবে রাজি করাতে পারছি না। কি করব বলো? শ্বশুর মশাই, আপনি প্রচেষ্টা চালিয়ে যান, আর আমি তো আছি। বউটাকে তো আমার প্রস্তাবে রাজি হতেই হবে, না হয়ে কোনো উপায় নেই। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, আপনাকে তো আগামীকাল যেভাবেই হোক আমার বউটাকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবেন। আমার আবার বউটাকে না দেখলে ভালো লাগে না।
ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কাল যেভাবে পারি ওকে আমি ইউনিভার্সিটিতে পাঠানোর ব্যবস্থা করছি। অতঃপর নীল ফোনটা কেটে দিল। এদিকে পরের দিন সকালবেলা তার মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় সে শুনতে পেল না, যার কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। সে ঘুম থেকে উঠে দেখতে পেল সকাল 10টার মধ্যে বাজে। সে নিজের রুম থেকেই চিৎকার শুরু করে দিল আর তার মাকে ডাকতে লাগলো। আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? সকাল 10টা বেজে গেছে, আমাকে ডাক দিলে না কেন? আমার তো ইউনিভার্সিটি যাওয়ার আছে। এখন আমি কখন যাব ইউনিভার্সিটিতে? আরে বাবা, আমি কি জানি তুই ইউনিভার্সিটি যাবি নাকি যাবি না? তুই তো প্রতিদিন সকালবেলা নিজে থেকেই ঘুম থেকে উঠে যাস, কিন্তু আজ কেন ঘুম থেকে উঠতে এত দেরি হলো? আমি তো ভাবলাম হয়তো তোর শরীর খারাপ করেছে, নয়তো ইউনিভার্সিটি বন্ধ, তাই তো তোকে আমি ডাকতে চাইনি। যাই হোক, এখন নিচে আয়, আমিও নাস্তা করিনি, তোকে সঙ্গে নিয়েই নাস্তা করব। আমি নাস্তা করতে পারবো না, আমার সময় নেই। আমাকে এক্ষুনি ইউনিভার্সিটি যেতে হবে। আমি ইউনিভার্সিটি না গেলে যে আমার প্রেয়সীর মুখটা দেখতে পারবো না। প্রেয়সীর মুখটা দেখতে না পারলে যে আমার একটুও ভালো লাগে না। আরে বাবা, তোর প্রেয়সীটা আবার কে? সে আবার কবে আসলো তোর জীবনে? সেটা তো আমি বললি না। তোমাকে বলার মতো সময় পেয়ে ওঠিনি, তাই বলা হয়নি। যাই হোক, এখন আমাকে কোনো প্রশ্ন করো না। আমাকে ইউনিভার্সিটি যেতে দাও। বাসায় ফিরে তোমাকে সব বলবো। এখন আমায় বিরক্ত করো না প্লিজ। অতঃপর নীল তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে নাস্তা না করে বাসা থেকে বের হয়ে সোজা ইউনিভার্সিটি চলে গেল। ইউনিভার্সিটি এসে দেখতে পেল ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। অপরদিকে নেহা কিন্তু অনেকক্ষণ আগেই ইউনিভার্সিটি চলে এসেছিল তার বাবার চাপে পড়ে। তার বাবা তাকে অনেক করে বুঝিয়েছিল আজ তাকে ইউনিভার্সিটি আসতেই হবে, তাই তো সে আসলো। আর ইউনিভার্সিটি এসে যখন নীলকে দেখতে না পেল তখন সে মনে মনে খুবই খুশি হলো। সে ভেবেছিল নীল হয়তো ইউনিভার্সিটিতে আসবে না, কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিয়ে তখনই নীল ক্লাসরুমে প্রবেশ করলো। কি ব্যাপার ডার্লিং, আমার শ্বশুরমশাই দেখি তোমাকে সত্যি সত্যি ইউনিভার্সিটি পাঠিয়ে দিল। তুমি কখন আসলে? আমি তো ভেবেছিলাম তুমি ইউনিভার্সিটিতে আসোনি, আমাকে বিরক্ত করতে আবার চলে এসেছো। কি করব প্রিয়সীটা বলো আমায়। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না। তোমায় না দেখলে আমার একটু ভালো লাগে না। তোমাকে না দেখলে আমার চোখের সামনে কি যেন একটা নাই নাই মনে হয়। খুব ভালোবেসে ফেলেছি যে তোমায়। আমার জীবনে তুমি না থাকলে যে কিছুই নেই। এই শোনো, তোমার এসব আজাইরা ভাষণ শুনতে আমার একদম ভালো লাগে না, তাই দয়া করে এইসব আজাইরা ভাষণ আমার সামনে দিবে না। এটি ইউনিভার্সিটি, এখানে সবাই পড়াশোনা করতে আসে, তাই দয়া করে পড়াশোনায় মনোযোগ দাও, তাহলে পরীক্ষার রেজাল্ট ভালো করবে। আর আমাকেও পড়াশোনা করতে দাও, কারণ তুমি এখানে প্রেম করতে আসলেও আমি পড়ালেখা করতে এসেছি। আরে ডার্লিং, এভাবে বলতে হয় না। আমি কি কখনো বলেছি যে তুমি এখানে পড়াশোনা করতে আসোনি? এখানে সবাই পড়াশোনা করতে আসে, কিন্তু পড়াশোনার ফাঁকে নিজের মনটাকেও তো একটু ভালো রাখা প্রয়োজন। আর ভালো রাখার জন্য ভালোবাসাটা খুবই প্রয়োজন। আমি তোমায় ভালোবাসি প্রিয়সী। তুমি এইভাবে আমায় ডিস্টার্ব করছো, সেটা কিন্তু এখনই আমি ক্লাস টিচারকে জানিয়ে দেব। ক্লাস করার সময় কোনো মেয়েকে ডিস্টার্ব করা একদমই কিন্তু ঠিক নয়। তুমি কি চাও আমি ক্লাস টিচারকে নোটিস করি? যেখানে প্রিন্সিপাল স্যারের কাছে নোটিশ করে কোনো লাভ হলো না, সেখানে কি না তুমি ক্লাস টিচারের কাছে আমার নামে নোটিশ করতে চাইছো? ক্লাস টিচার কি আমার বিচার করবে নাকি আমায় কিছু বলবে? কিছুই লাভ হবে না। উল্টে ক্লাসের সবাই তোমার আমার সম্পর্কের বিষয়টা জেনে যাবে। সেটা কি খুব ভালো হবে? তুমি নিজেই চিন্তা করো। ও নীল, তোমার কি একবারও মনে হচ্ছে না যা করছো একদম বেশি বেশি করে ফেলছো? এটা কিন্তু করা একদমই উচিত হচ্ছে না। ডার্লিং, তুমি কেন এমন করছো? কেন আমায় বুঝতে পারছো না? প্লিজ ডার্লিং, একটু তোমার হাতটা ধরতে দাও। তোমার হাতটা কিন্তু সেই নরম, আমার কিন্তু খুব ভালো লাগে। নেহা তখন নীলের কথার কোনো উত্তর না দিয়ে নিজের বইপত্র হাতে নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে সোজা ক্লাসের বাইরে চলে গেল। ক্লাস টিচার বিষয়টা দেখতে পেয়েও না দেখার ভান করে রইল, কারণ ক্লাস টিচার বিষয়টা জানতো তাই তিনি চেপে গেলেন। অপরদিকে ক্লাস শেষ হলে ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসলো আর নেহাকে বলল, কি ব্যাপার ডার্লিং, এভাবে ক্লাসরুম থেকে চলে আসলে কেন? এই নাও ক্লাসের নোটগুলো, ঠিক মতো পড়াশোনা করো। তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। তুমি চৌধুরী বাড়ির হবু বৌমা বলে কথা। ভালো রেজাল্ট না করলে কিন্তু আবার আমার বাবার মান ইজ্জত থাকবে না। তোর 14 গোষ্ঠীর মানিজ্যতের খেতায় আগুন। তুই কি ভেবেছিস আমি তোর গোষ্ঠীর মানিজ্যত নিয়ে চিন্তা করছি?
তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোকে আমি সহ্য করতে পারি না, তারপরও কেন তুই আমায় বারবার বিরক্ত করিস? ওই যে ডার্লিং, তুমি আমাকে মেনে না নিলেও আমার শ্বশুর মশাই কিন্তু আমাকে মেনে নিয়েছে। তিনি কিন্তু আমাকে তোমাদের বাড়িতে ইনভাইট করেছে। আজ রাতে কিন্তু আমি আসছি। একদম না। তুই যদি আমাদের বাড়িতে আসিস তাহলে কিন্তু আমি তোর মাথা ফাটিয়ে ফেলবো, তোকে খুন করতে পারি, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তুই খুব ভালো করে জানিস আমার মেজাজ খারাপ হয়ে গেলে আমি কি করতে পারি। সে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তুমি যদি নিজে নিজেই বিয়ের আগে বিধবা হতে চাও তাহলে আমি কেন তোমাকে বাধা দেব? তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। আমি কোনো ব্যাপারে তোমাকে কোনো বাধা দেব না। তোমার মন চাইলে বিয়েও করতে পারো, তাতেও আমার কোনো আপত্তি নেই। নীলের এসব ইয়ার্কি ফাজলামো কথাবার্তা শুনে মেজাজ ক্রমশ গরম হয়ে যাচ্ছিল। সে আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। তখনই সে নীলের শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো, দেখ, আমি কিন্তু এক্ষুনি তোর মাথা ফাটিয়ে ফেলবো। আমার মেজাজ কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে। তুই ভাবতে পারছিস না আমি তোকে ঠিক কি করব। আরে ডার্লিং, উত্তেজিত কেন হচ্ছ? আমি তো তোমাকে বললাম তুমি চাইলে আমায় বিয়ে করতে পারো, আর এখন এই মুহূর্তে চাইলে আমায় একটা কিস করতে পারো। তোমার ওই নরম গোলাপি ঠোঁট দুটোর কিস খেতে আমার খুব ইচ্ছা করছে। তখনই নেহা হাত উঁচু করে নীলকে থাপ্পড় মারতে চাইছিল, কিন্তু নীল সেটা হতে না দিয়ে নেহার হাত চেপে ধরল। আর তখনই নেহাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। নেহা তখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, ছাড় আমাকে বলছি, তা না হলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। কিন্তু কে শুনে কার কথা? ভার্সিটির ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত ছিল। তাদের সামনে নীল নেহাকে নিজের আরো কাছে টেনে নিয়ে নেহার ঠোঁট দুটোতে ইচ্ছে মতো কিস করতে থাকলো। নেহার রাগে একদম আগুন হয়ে যাচ্ছিল, কিন্তু নীল সেদিকে কোনো পরোয়া না করে তার মনস্কামনা পূর্ণ করে নেহাকে ছেড়ে দিল। তখনই নেহা রাগে ফুসফুস করতে করতে ভার্সিটি ক্যাম্পাস থেকে বের হয়ে সোজা বাসে চলে গেল। আর ড্রয়িং রুমে এসেই চেঁচামেচি শুরু করলো। কি ব্যাপার, কি হয়েছে নেহা? কি সমস্যা তোমার? তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? এটা বাড়ি নাকি মাছের বাজার? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি এমনভাবে চেঁচামেচি করছো যেন মাছের বাজার, মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে। আব্বু, তুমি আজকেই আমাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করো। আমি আর এখানে থাকবো না। আমার একটুও ভালো লাগছে না আর এখানে থাকতে। সব কিছু মুখের কথা নাকি? বললেই হয়ে গেল? দেশের বাইরে যেতে হলে মিনিমাম কিছু কাজ করতে হয়, সেগুলো করতে একটু হলেও সময় লাগে। তুমি বললে আর হয়ে গেল, এরকমটা নয়। আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। আর কোনো কিছু জানার প্রয়োজন আছে বলেও আমি মনে করছি না। তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। আমাকে আজকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করো। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি দেখছি কি করা যায়। তুমি তোমার নিজের রুমে যাও আর নিজেকে একটু শান্ত করে, আমি বিকেলের মধ্যেই কিছু একটা ব্যবস্থা করছি। নেহা তখন আচ্ছা ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। আর অপরদিকে নেহার আব্বু তাদের বাড়ির কাজের লোককে ডেকে আনলো আর বলল, শোনো, তুমি এক্ষুনি নেহার খাবারের মধ্যে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দাও, যাতে আগামী এক সপ্তাহে নেহার ঘুম না ভাঙে। স্যার, আপনি এসব কি বলছেন? আপনি নিয়া ম্যাডামকে ঘুমের ওষুধ দিতে বলছেন? কিন্তু কেন? আপনি জানেন ঘুমের ওষুধের শরীরের জন্য কতটা ক্ষতিকর? শোনো, আমি খুব ভালো করেই জানি কোনটা শরীরের জন্য ক্ষতিকর আর কোনটা মনের জন্য ক্ষতিকর। তাই আমাকে কোনো কিছু বোঝাতে এসো না। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। তুমি এখনই নেহাকে দুপুরে খাবার দিয়ে আসবে আর ওখানেই ঘুমের ওষুধ মিশিয়ে দেবে। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু এরকম করার কারণটা কি? আমি কিছুই বুঝতে পারলাম না। পৃথিবীর ইতিহাসে মনে হয় আপনিই প্রথম বাবাজি কিনা নিজের মেয়ের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশাতে বলছেন। তোমাকে আমি অত কিছু চিন্তা করতে বলিনি। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। তুমি এখনই নেহাকে দুপুরে খাবারের দিয়ে আসো। আর আমি যা করেছি নেহার ভালোর জন্যই করেছি। একটা কথা মনে রেখো, বাবা কিন্তু কখনো সন্তানের খারাপ কিছু করে না। হ্যাঁ স্যার, সেই জন্যই তো আমি খুব বেশি অবাক হচ্ছি। একটা বাবা কখনোই তার সন্তানদের খারাপ চায় না, কিন্তু আপনি কেন আপনার সন্তানকে ঘুমের ওষুধ দিতে চাইছেন? কাজের লোকের কথায় নেহার আব্বু কোনো উত্তর দিল না, সেখান থেকে চলে গেল। আর নেহাকে খুব তাড়াতাড়ি দুপুরের খাবার দিতে বলল। সার্ভেন্ট তখন কিচেন রুমে গিয়ে নেহার দুপুরের খাবার তৈরি করলো আর খাবারের মধ্যে 4টা ঘুমের ওষুধ মিশিয়ে দিল, যাতে নেহা খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। আর তারপর সেটা নিয়ে নেহার রুমে চলে গেল। ম্যাডাম, আমি আপনার দুপুরে খাবার নিয়ে এসেছি, আমি কি ভেতরে আসবো? হ্যাঁ, ভেতরে এসে খাবারটা দিয়ে যাও।
আমার খুব ক্ষুধা পেয়েছে। সকালবেলা তো কিছু খাওয়ার সময় পেলাম না, আর ভার্সিটিতে গিয়েও মন মানসিকতা একদম ভালো ছিল না। এখন খাবার খেতেই হবে, তা না হলে আবার পেট ব্যথা শুরু হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, আর তাই তো আমি আপনার জন্য আজকে আপনার পছন্দের খাবার রান্না করেছি। আপনি তো সর্ষে ইলিশ আর চিংড়ির মালাইকারি খুব পছন্দ করেন। আমি এই দুইটোই আজকে আপনার জন্য রান্না করেছি, খেয়ে কিন্তু রিভিউ দিবেন। এই বলে সার্ভেন্ট নেহার রুমে খাবারগুলো রেখে সেখান থেকে বের হয়ে গেল। অপরদিকে নেহা হাত মুখ ধুয়ে এসে খাবারটা খেয়ে নিল। খাবার খেতেই তার কেমন যেন ঘুম ঘুম লাগছিল, আর শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। তাই সে একটু বিছানায় গিয়ে শুইল। বিছানায় শোয়া মাত্রই সে কখন ঘুমিয়ে পড়ল সেটা বুঝতেই পারল না। অপরদিকে তার ঠিক আধা ঘন্টা পর নেহার আব্বু আবারও তাদের বাড়ির কাজের লোককে ডাক দিল। কি ব্যাপার, তোমাকে যে বলেছিলাম নেহার খাবারের ঘুমের ওষুধ মিশিয়ে দিতে, তুমি কি সেটা করেছো? হ্যাঁ স্যার, আমি তো অনেকক্ষণ আগেই নেহা ম্যাডামের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, ম্যাডামকে দিয়েও এসেছি। এতক্ষণে ম্যাডাম মনে হয় খাবারটা শেষ করে নিয়েছে। ঠিক আছে, তুমি একবার নেহার রুম থেকে দেখে শুনে আর ওষুধে কাজ হয়েছে কিনা। সার্ভেন্ট তখন নেহার রুমে গেল, আর সেখানে গিয়ে দেখতে পেল নেহা শুয়ে আছে। নেহা ঘুমিয়ে পড়েছে কিনা সেটা বুঝবার জন্য নেহাকে 2-3 বার ডাক দিল। নেহা কোনো সারা শব্দ করছিল না। সার্ভেন্ট বুঝতে পারলো নেহা ততক্ষণে ঘুমিয়ে গেছে, তাই সে নেহার বাবার রুমে ফিরে আসে আর নেহার বাবাকে বলে, স্যার ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, আমি চেক করে দেখে এসেছি। ম্যাডামকে আমি 2 থেকে 3 বার ডাক দিয়েছি, কিন্তু ম্যাডাম কোনো সারা শব্দ করেনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই নাও, এখানে পুরো 10,000 টাকা আছে। আমি যে আমার নিজের মেয়েকে ঘুমের ওষুধ দিয়েছি সেটা আবার তোমাকে দিয়ে, এটা কিন্তু জীবন চলে গেলেও কারো কাছে কোনোদিনও প্রকাশ করবে না। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু এখন আপনি আমাকে এইটা বলুন যে আপনি এই কাজটা কেন করছেন। শোনো তাহলে, আমার মেয়েকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে নীল পছন্দ করে আর তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার মেয়েটা কোনোভাবে রাজি হচ্ছে না। আমার মেয়েটা তো এমন সিদ্ধান্ত নিয়েছে আমি যেন তাকে দেশের বাইরে কোথাও পাঠিয়ে দেই এই ছেলেটার সঙ্গে সম্পর্ক না করার জন্য। কিন্তু আমি তো চাই আমার মেয়েটা ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক করুক, আর যেভাবেই পারুক ওই ছেলেটাকে বিয়ে করে নিক। কিন্তু তুমি তো জানো না আমার মেয়েটা কত অহংকারী আর রাগী। তাই আমার মেয়েটাকে একটু শান্ত রাখার জন্য আমাকে এই পথটা অবলম্বন করতে হলো। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন, কাক পক্ষেও এই ব্যাপারে কিছুই জানবে না। এই বলে সার্ভেন্ট নেহার বাবার রুম থেকে বের হয়ে আসলো। নেহার বাবা তখনই নীলকে ফোন করলো আর সবকিছু খুলে বলল। এই না হলে আমার শ্বশুর মশাই বুদ্ধিমানের মতো একটা কাজ করেছেন। যাই হোক, আমার বউটাকে কিন্তু দেখে রাখবেন যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারো। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারো। আমি তোমার ভালোবাসার মানুষটাকে কোনোভাবেই হারিয়ে যেতে দিব না। তোমার মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার, এটা আমি হাতছাড়া করতে চাই না। ঠিক আছে শ্বশুর মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ বুঝবার জন্য। আর হ্যাঁ, আমি আগামীকালকে একবার আমার প্রিয় মানুষটাকে দেখতে আসব। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তোমার যখন ইচ্ছে তখন তুমি আমার বাড়িতে এসে নেহাকে দেখে যেও, আমার কোনো আপত্তি নেই। অতঃপর নীল ফোনটা কেটে দিল। আর এদিকে পরের দিন সকালবেলা নীল যখন ঘুম থেকে উঠলো, ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য টেবিলে গেল, তখনই তার আম্মু তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুই আমার কথার কোনো উত্তর দিসনি কেন? আমি তো ভাবছি তুই আমার কথাকে সম্পূর্ণ এড়িয়ে গেছিস। আরে আম্মু, এত চিন্তার কি আছে? আমি কি কখনো এমন কিছু হয়েছে যেটা তোমার কাছ থেকে লুকিয়েছি? তাহলে এখন কেন লুকাতে যাব আমি তোমার কাছ থেকে? কোনো কিছুই লুকাইনি। তাছাড়া আমি যখন কোনো কাজ করি তখন কিন্তু সবার আগে আমি আমার ফ্যামিলির মানুষদের জানাই, এটা তো তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তোকে জিজ্ঞাসা করেছিলাম তোর প্রেয়সীকে। তুই তো সেই বিষয়ে আমাকে কিছুই বললি না। তুই কি নতুন নতুন প্রেমে পড়েছিস নাকি? হ্যাঁ, আর মেয়েটাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। আমি বিয়ে করতে চাই মেয়েটাকে। এটা তো খুবই ভালো খবর। তাহলে আজকে তোর আব্বু বাসে আসলে আজকে আমি তোর আব্বুর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। কে মেয়েটা, আর কি মেয়েটার পরিচয়? মেয়েটার কোনো ছবি আছে তোর কাছে? দেখাতে পারবি আমাকে? মোবাইলটা বের করে তার মোবাইল থেকে নেহার একটা ছবি তার আম্মুকে দেখালো। ছবি দেখে তো তার আম্মা একদম প্রথম দেখাতেই পছন্দ করে ফেললো আর নীলকে বলল, মাশাল্লাহ, একদম পরীর বাচ্চা বলা চলে।
আমার ছেলের পছন্দ আছে বলতে হয়, তা না হলে এত সুন্দর মেয়েকে পছন্দ করতে পারলো? হ্যাঁ আম্মু, আমি একটা সুন্দর একটা মেয়েকে পছন্দ করতে পেরেছি বলেই তো তুমি প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছো। তা না হলে কি এটা করতে? কখনোই তো করতে না। তাই তো আমি তোমাদের পছন্দ হবে এমন একটা মেয়েকে চুজ করেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই বাবা। আমি আজকে তোর আব্বুর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। যত দ্রুত সম্ভব মেয়ের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। কথা বলা শেষ করে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটি শেষ হলে সেই নেহাদের বাড়িতে গেল। নেহার বাবার পারমিশন নিয়ে সে নেহার রুমে গেল। নেহা তখন ঘরে ঘুমাচ্ছে। তখন সে নেহাকে ডেকে নেহার বাবার ঘরে আসলো আর তার বাবাকে বলল, আঙ্কেল, ঔষধে আবার কোনো ক্ষতি হবে না তো? আমার প্রিয়সীটার যদি আবার ঘুম না ভাঙে? চিন্তার কোনো কারণ নেই। আমি আমার মেয়েকে এমন কোনো ওষুধ দেইনি যেটা আমার মেয়ের ক্ষতি হবে। আর একটা কথা, তুমি হয়তো জানো না, আমি কিন্তু স্টুডেন্ট থাকাকালীন ফার্মাসিস্ট ছিলাম, তাই ওষুধের ব্যাপারে আমার মোটামুটি জ্ঞান আছে। তাই তোমার চিন্তার কোনো কারণ নেই। তার ঠিক 6 দিন পর ঘুম ভাঙবে। অতঃপর নেহার বাবার সঙ্গে আর কিছুক্ষণ কথা বলে নীল বাড়িতে চলে আসলো। এভাবেই হেঁটে গেল 6 দিন। আজ খুব টেনশন হচ্ছে, নেহা কি সত্যি ঘুম থেকে উঠবে নাকি অন্য কিছু হয়ে যাবে। তাই সে ভার্সিটিতে গেল না, সোজা বাসা থেকে বের হয়ে নেহাদের বাড়িতে চলে গেল। আর সেখানে গিয়ে দেখতে পেল নেহা তখনও ঘুমাচ্ছে। তখন প্রায় বিকেল 4টার মতো বাজে। তখনই নেহার ঘুম ভাঙলো। আর নেহা চোখ মেলে নীলকে দেখে একদম অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুমি কেন এখানে এসেছো? আমি কি তোমাকে এখানে আসার কথা বলেছি? আমি তো একটু পরেই দেশের বাইরে চলে যাব, শুধু তোমার জন্য। থ্যাঙ্কস গড, তাহলে তোমার ঘুম ভেঙেছে। আমি তো ভেবেছিলাম তোমার আর ঘুমই ভাঙবে না। আমি তো ভেবেছিলাম আমি হয়তো আমার প্রিয়সীটাকে হারিয়ে ফেলবো। যাই হোক, উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি তোমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন। মানে এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘুম থেকে জাগিয়ে তুলেছেন মানে কি হয়েছিল এখানে? তখনই নেহার বাবা সেখানে এসে উপস্থিত হলো। আর নেহার ঘুম ভেঙেছে এটা দেখে নেহাকে বলল, আজ 6 দিন পর হয়ে গেছে। তুমি সেই দিন খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলে, আর 6 দিন পর আজ ঘুম থেকে উঠেছো। তোমার আর বিদেশে যাওয়া হয়নি, বুঝতে পেরেছো? মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এমন ঘুমালাম যে 6 দিন পর ঘুম থেকে উঠলাম, কিন্তু কিভাবে সম্ভব? সেটা আমি তো কখনো 5-6 ঘন্টার বেশি ঘুমাতেই পারি না। তাহলে এতটা সময় কি করে কেটে গেল? তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করেছো, তাই না? হ্যাঁ, আমরা যেটা করতে বাধ্য হয়েছি, কারণ নীল তোমাকে খুবই ভালোবাসে। কিন্তু তুমি নীলকে কোনো পাত্তা না দিয়ে উল্টে দেশ ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেছিলে। আমি বাবা হয়ে কিভাবে তোমাকে সেরকমটা করতে দেই? তাই তো আমি বাধ্য হয়ে তোমার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যাতে তোমার বিদেশে যাওয়া না হয়। কারণ ভালোবাসা জীবনে একবারে আসে, ভালোবাসা বারবার আসে না। আর সঠিক মানুষকে কখনো অবহেলা করতে নেই। মানে তুমি আমার বাবা হয়ে আমাকে ঘুমের ওষুধ দিয়েছিলে? আমি বুঝতে পারছি না। আর তুমি আমার বাবা নাকি শত্রু? আমার ভাবতে অবাক লাগছে যে তুমি অপরিচিত একটা ছেলের জন্য আমাকে ঘুমের ওষুধ দিয়েছিলে। তুমি ভাবলে কি করে এই ছেলেটাকে আমি কোনোদিনও মেনে নেব? তুমি মেনে নেবে কি নেবে না সেটা তো একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তোমার ছবি আমার ফ্যামিলিকে দেখিয়েছি, তারা সবাই তোমাকে পছন্দ করেছে। আর আমার শ্বশুর মশাইয়ের সঙ্গেও কথা বলে নিয়েছি, আগামী সপ্তাহেই আমাদের বিয়ে হবে। তুমি পাগল নাকি মাথা খারাপ আমি সেটাই বুঝতে পারছি না। যেখানে আমি তোমাকে সহ্যই করতে পারি না, আর সেখানে আমি তোমাকে বিয়ে করব, এটা জাস্ট অসম্ভব। কোনোদিনও আমি তোমাকে বিয়ে করব না। যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমি সারা জীবন চিরকুমারী হয়ে থেকে যাব, কিন্তু তোমাকে আমি কোনোদিনও বিয়ে করব না, এটা মাথায় ঢুকিয়ে নাও। ওকে ডার্লিং, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যাই কিছু বলো না কেন, আমি এক চুলও পিছপা হব না। আমি তোমায় ভালোবাসি, আর এই কথাটা সত্য। তাছাড়া তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি যখন মেনে নিয়েছে, তাহলে তো তোমার রাজি থাকা বা না থাকাতে কিছুই যায় আসে না। এই বলে নীল বাড়িতে চলে আসলো। আর তার আম্মুকে সবকিছুই খুলে বলল। সবকিছু শুনে তার আম্মু তাকে বলল, ঠিক আছে বাবা, সব কিছুই না হয় বুঝলাম, কিন্তু এরকম করাটা কি ঠিক হচ্ছে? আমি তো সেটাই ভাবতে পারছি না, কারণ মেয়েটা তোকে ভালোবাসে না মনে হয়। আম্মু, তুমি যে কি বলো না, আমি সেটাই বুঝতে পারি না। তোমার ছেলের মতো একটা ছেলেকে মানুষ ভালো না বেসে থাকতে পারে, এটা তুমি বলছো? আমি বিশ্বাস করি না। আজ না হোক কাল নেহাকে আমার ভালোবাসতেই হবে, আর এটা আমার প্রমিস। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যখন মেয়েটাকে ভালোবাসিস, তখন আমরা যেভাবে পারি
তখন আমরা যেভাবে পারি মেয়েটাকে তোর কাছে এনে দেব। এই কারণ তোর জন্মের পর কখনো এমন কিছুই হয়নি যে তুই আমাদের কাছে চেয়েছিস আর আমরা তোকে এনে দেইনি। হ্যাঁ, এটা ঠিক যে তোমরা সব সময় আমি মুখ ফুটে কোনো কিছু চাওয়ার আগে সেই জিনিসটা আমার সামনে এনে হাজির করেছো, আর সেই জন্যই তো আমি তোমাদেরকে এতটা ভালোবাসি। যাই হোক, এখন আর কথা বাড়াবো না, আমার একটু টায়ার্ড লাগছে, আমি রুমে গিয়ে বিশ্রাম করব। এই বলে নীল সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল আর বিছানায় শুয়ে দিল লম্বা একটা ঘুম। পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙলো, সে বিছানাতে শুয়ে শুয়ে নেহাকে ফোন করলো। নেহা নীলের নাম্বারটা দেখতে পেয়ে ফোন রিসিভ করলো না। নীল তখন একটা মেসেজ করলো তাকে। গুড মর্নিং আমার রানীটা, সেই কখন থেকে তোমাকে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু তুমি আমার ফোন তুলছো না কেন? তুমি কি এখনো আমার উপর অভিমান করে আছো? প্লিজ তুমি আমার উপর অভিমান করে থেকো না, প্লিজ ফোনটা তোলো। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। মেয়ের সাথে দেখার পরও নীল আরও বেশ কয়েকটা ফোন দিয়েছিল। নেহা তার ফোন তুললো না, উল্টে ফোনটা সুইচ অফ করে রাখলো যাতে নীল আর তাকে ফোন দিয়ে বিরক্ত করতে না পারে। ওদিকে নেহার ফোন সুইচ অফ দেখে নীলের মাথা একদম খারাপ হয়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে বাসা থেকে বের হয়ে সোজা নেহাদের বাড়িতে চলে গেল আর ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিৎকার করতে থাকলো। এই নেহা, নেহা কোথায় তুমি? আমি সে কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন তুলছো না কেন? কি সমস্যা তোমার? কি ব্যাপার বাবা, কি হয়েছে? তুমি এই সকালবেলা এখানে এসে এভাবে চেঁচামেচি করছো কেন? তুমি কি নেহাকে ফোন করেছিলে? হ্যাঁ শ্বশুর মশাই, আমি আমার বউটাকে সে কখন থেকে ফোন করছি, কিন্তু বউটা আমার ফোন তো তুলছেই না, উল্টেও ফোনটা সুইচ অফ করে রাখছে। আপনি বলুন, এগুলো কি মেনে নেওয়া যায়? আমি বুঝতে পারছি না কি সমস্যা আমার মেয়েটার। কেন আমার মেয়েটা এরকম করছে? কেন সে তার জীবনে সঠিক মানুষটাকে চুজ করতে পারছে না? তুমি একটা কাজ করো, নেহা নিজের রুমে রয়েছে, এখানে গিয়ে ওর সঙ্গে কথা বলো, দেখো কিছু করতে পারো কিনা। নীল তখন আর কোনো কথা না বলে সোজা উপরে নেহার রুমে চলে গেল। রুমের দরজা খোলাই ছিল, তাই সে দরজায় নক না করেই রুমে ঢুকে গেল। আর নেহা তখন ড্রেস চেঞ্জ করছিল। নীল সেদিকে লক্ষ্য না করেই রুমের দরজা লক করে দিল। দরজা লক করার শব্দ শুনে তাকিয়ে একদম চিৎকার দিয়ে উঠল। এই অসম্ভব, এই তো লুচ্চা ছেলে। তোকে কে পারমিশন দিয়েছে আমার রুমে আসার, যখন কিনা আমি ড্রেস চেঞ্জ করছি? আর তখন তুই ভেতরে এসে দরজা নকও করে দিয়েছিস, লকও করে দিয়েছিস। আমি আমার বউয়ের রুমে আসবো কখন আর কিভাবে আসবো সেই ব্যাপারে আমি কোনোদিনও কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করব না। আমি আমার বউয়ের রুমে যখন ইচ্ছা তখন আসবো। এতে যদি তোমার প্রবলেম থাকে তাহলে তো আমার কিছু করার নেই। আমি বুঝতে পারি না তোর মাথায় সমস্যা নাকি পেটে। তোকে এত লজ্জা দিচ্ছি, তারপরও তোর লজ্জা হচ্ছে না। আর তারপর কিনা এখন তুই জোর করে আমাকে বউ বানাতে চাইছিস। এত সাহস তোর কোথা থেকে আসে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার কাছে নেই, আমার রুম থেকে বের হয়ে যাবে, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমিও দেখতে চাই তুমি কি খারাপ করতে পারো আমার সঙ্গে, সেটা দেখার বড্ড ইচ্ছে আমার। নেহা তখন রেগে মেগে নীলের দিকে এগিয়ে আসছিল নীলকে থাপ্পড় মারবে বলে, কিন্তু নীল তাকে সেই সুযোগটা না দিয়ে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল আর তার উপর শুয়ে পড়ল। নেহা তাকে নিজের উপর থেকে সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। নীল তাকে বিছানার সঙ্গে চেপে ধরলো আর তার ঠোঁট দুটোতে ইচ্ছে মতো কিস করতে থাকলো। আহ, সেই মিষ্টি ঠোঁট দুটো আগে জানলে তো আরো আগে বিয়েটা করে নিতাম। যাই হোক, সমস্যা নেই, কয়েকদিনের মধ্যেই তো বিয়ে করতে চলেছি। তুমি তো তারপর সম্পূর্ণ আমার হয়ে যাবে, তখন তার তোমাকে আদর করতে কোনো বাধা থাকবে না। যাই হোক, ঠোঁট দুটো কিন্তু খুবই মিষ্টি। ততক্ষণে নেহা নীলকে কোনো রকমে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল আর সোজা ছাদে চলে আসলো। নীল তার পিছন পিছন ছাদে আসলো আর সে খেয়াল করে নেহা ছাদের একপাশে দাঁড়িয়ে আকাশ দেখছিল। তখনই নীল পিছন থেকে তাকে জড়িয়ে ধরে আর বলে, কি ব্যাপার, বউটা আমার এভাবে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসলে কেন? তোমার বুকের উপর শুয়ে থেকে তো আমার ভালোই লাগছিল। তোমার ওই দুটো যা নরম, আমার তো মনে হচ্ছিল আমি কোনো তুলোর বালিশের উপর শুয়ে আছি। আমার না তোমার ওই ঠোঁট দুটো চুষে খেতে খুব ইচ্ছা করছে। প্লিজ চলো না, একবার রুমে একবার একটু টেস্ট করতে দাও। তুই আমার চোখের সামনে থেকে যা বলছি, তোর এসব নোংরা কথাবার্তা আমি আর সহ্য করতে পারছি না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। আরে বাবা, এভাবে রেগে যাচ্ছ কেন? তুমি আমার বউ হতে চলেছ, আর তোমার সঙ্গে আমি একটু রোমান্টিক কথাবার্তা বলতেই পারি। এখানে নোংরা আসলো কোথা থেকে? বউয়ের সঙ্গে সব কথাই শেয়ার করা যায়। শোন, আমি তোকে কোনোদিনও বিয়ে করব না, মাইন্ড ইট। তুমি আমাকে বিয়ে না করে থাকতেই পারবে না, কারণ তোমাকে বাধ্য হয়ে আমায় বিয়েটা করতে হবে। তোমার বাবাকে আমার বাবা পুরো 10 কোটি টাকা দিচ্ছে তোমাকে কিনে নেওয়ার জন্য। মিথ্যে কথা বলার জায়গা পেলি না? আমার বাবা তোর সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য
তোর বাবার কাছ থেকে 10 কোটি টাকা নেবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? কোনোদিনও না। এসব ফালতু পেঁচাল বাদ দিয়ে এখান থেকে চলে যা বলছি। আমার মেজাজ খারাপ হচ্ছে। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। তুমি তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তোমার বাবা তোমাকে সব কিছু বলে দেবে। তখন আর তোমাকে কোনো দ্বিধা থাকবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি আমার বাবার সঙ্গে কথা বলছি। আর যদি আমার বাবা এটা অস্বীকার করে তাহলে এর পরিণাম কি হবে তুই বুঝতে পারছিস না। আমি তোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলের ঘানি টানাবো, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে মাই ডিয়ার, কোনো সমস্যা নেই। তোমার আব্বু যদি বলে আমি মিথ্যা কথা বলেছি, তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব। কিন্তু যদি তোমার আব্বু স্বীকার করে তাহলে তুমি কি করবে? তখন তো তোমাকে বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হবে, তাই নয় কি? ঠিক আছে, সেটা সময় হলেই দেখা যাবে কি করব আর না করব। কিন্তু এখন তুই আমার সঙ্গে আব্বুর কাছে চল। আমি তোকে সামনে রেখেই আব্বুকে জিজ্ঞাসা করতে চাই। আমি 100% নিশ্চিত আব্বু না বলবে, আর তারপর তোর মুখের অবস্থাটা যা হবে সেটাই আমি দেখতে চাই। এই কথা বলতে বলতে নেহা আর নীল দুজনেই ছাদ থেকে নেমে নেহার আব্বুর রুমে চলে আসলো। আর তারপর নেহা তার আব্বুকে বলল, আব্বু, এই ছেলেটা এসব কি বলছে? তুমি নাকি এই ছেলেটার সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার জন্য এই ছেলের আব্বুর কাছ থেকে পুরো 10 কোটি টাকা নিয়েছো? হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছেন। সামনে ইলেকশন আছে, আর ইলেকশনে আমার টাকাগুলো কাজে লাগবে। আর এতগুলো টাকা কখনোই কেউ আমাকে এমনি এমনি দেবে না। তাই আমি তোমার শ্বশুরমশাই এর কাছ থেকে টাকাগুলো পণ হিসেবে নিয়েছি, আর তাদের কথা দিয়েছি আমি তোমাকে নীলের সঙ্গে বিয়ে দেব। তোমার কি মাথায় সমস্যা হয়েছে নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। তুমি সামান্য কটা টাকার জন্য নিজের মেয়েকে একটা ছেলের হাতে তুলে দিতে চাইছো। তোমার কি একবারও লজ্জা করলো না? আমি তো তোমাকে বাবা হিসেবে পরিচয় দিতেই ঘেন্না বোধ করছি। এসব কথা বলে কোনো লাভ হবে না মামনি, কারণ আমি তোমার শ্বশুর মশাইকে কথা দিয়েছি আর ওনার কাছ থেকে টাকা নিয়েছি ওনার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেব বলে। তাই এখন তুমি যাই কিছু করো না কেন, আমার কিছুই করার নেই। আমার মান সম্মান রক্ষার্থে তোমাকে নীলকেই বিয়ে করতে হবে, এছাড়া আর কোনো পথ খোলা নেই। আমার মা জীবনের সবচাইতে বড় ভুলটা করেছিল তোমার মতো একটা মানুষকে নিজের জীবনে বিয়ে করে, আর সেই ভুলের মাসুল এখন আমাকে গুনতে হচ্ছে। আমার মা যদি আজ বেঁচে থাকতো তাহলে দেখতে আমি তোমাদের দুজনকে ঠিক কি করি। কিন্তু দুর্ভাগ্যবশত তোমার মনে এখন তোমার কিছু করার নেই। তোমাকে বাধ্য হয়ে নীলকে বিয়েটা করতে হবে, তা না হলে তোমার বাবার মান ইজ্জত বলতে কিছু থাকবে না। নেহা তখন কোনো কথা না বলেই সেখান থেকে চলে যেতে চাইছিল। নীল তখনই পেছন থেকে তার হাতটা ধরে ফেললো আর বলল, তা মাই ডিয়ার বউটা, এবার তো তুমি আমার আব্বুর কাছ থেকে শুনে নিয়েছো। তোমার আব্বুর কাছ থেকে শুনে নিয়েছো সব সত্যটা। তাহলে এখন তুমি কি করবে সেটাই আমাকে বলো। প্রয়োজন হলে গলায় দড়ি দিব, আত্মহত্যা করব, কিন্তু তোর মতো ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করব না। এটা তোর মাথায় ঢুকিয়ে নে। খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে তোমাকে এসব কোনো কিছুই করতে দেওয়া হবে না। তোমাকে আমার বিয়েটাই করতে হবে। এটাই তোমার জন্য ওয়ান অ্যান্ড অনলি অপশন। তোমার সামনে আর কোনো পথ খোলা নেই। যাই হোক, এত চিন্তা করে কোনো লাভ নেই। আমাকে বিয়ে করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো, কারণ বিয়ের পর তো তোমাকে নিয়ে চিন্তা করার মতো কোনো সময় পাবে না। সারাক্ষণ শুধু আমাকে নিয়ে চিন্তা করতে হবে। আমি যেসব কিছুই করব না, এত চিন্তা করে কোনো লাভ নেই। আমাকে তুই কোনোদিনও পাবি না, বললাম তো। প্রয়োজন হলে গলায় দড়ি দিব, আত্মহত্যা করব, কিন্তু তোর মতো ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করব না। আরে মামনি, এভাবে কেন বলছো? নিজের জামাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে হয় না, সেটা তুমি জানো না? তোমাকে তো বলেছি তোমাকে বাধ্য হয়ে নীলকে বিয়েটা করতে হবে, কারণ আমি নীলের বাবার কাছ থেকে পুরো 10 কোটি টাকা নিয়েছি। তাই তোমার নীলকে বিয়ে না করে কোনো উপায় নেই। নেহা তখন কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল আর নিজের রুমে গিয়ে ইচ্ছে মতো কান্না করতে থাকলো। কারণ সে এরকমটা কোনোদিনও কল্পনা করেনি তার বাবা তাকে টাকার জন্য একটা ছেলের কাছে বিক্রি করে দেবে, আর সেটাও কিনা নির্বাচন করবার টাকার জন্য। সে নিজের আম্মুকে অনেক বকাবকি করছে, কেন তার আম্মু তাকে জন্ম দিয়ে পরপারে চলে গেল, কেন তাকে সঙ্গে নিয়ে গেল না। এইসব চিন্তা করতে করতেই সে যে রুমে শুয়ে কখন ঘুমিয়ে গেছে সেটা তার খেয়ালই ছিল না। যখন তার ঘুম ভাঙলো তখন সে নীলকে নিজের বুকের উপর আবিষ্কার করলো। এটা দেখে তার শরীর একদম রাগে চলে যাচ্ছিল। সে চিৎকার করে বলে উঠল, তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার রুমে, আমার বিছানায় আর আমার বুকের উপর শুয়ে থাকতে? তুই তো দেখছি বড্ডবার বেড়ে গেছিস। কিভাবে তুমি আমায় খুশি রাখবে, কিভাবে তুমি আমায় ভালো রাখবে, এগুলো সারাক্ষণ চিন্তা করতে হবে। কি করব বলো শ্বশুর মশাই? একটু জরুরি কাজে তোমাকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেছে, আর আমি
তোমাকে একা একা বাসার ভিতরে রেখে চলে যাই কি করে? তাই তো আমি তোমার বাড়িতেই থেকে গেলাম। তাছাড়া আমি তোমার বাড়িতে অন্য একটা রুমে একা একা কেন থাকবো? যদি রাতের বেলা আমার ভয় লাগে, তাই তো আমি তোমার রুমে এসে শুয়ে থাকলাম। তোকে কে বলেছে আমি ভয় পাবো? এইসব ভণ্ডামি মার্কা কথাবার্তা আমার সামনে আর কখনোই বলবি না। এখনই তুই আমার রুম থেকে বের হয়ে চলে যা। আমি তোকে এই বাড়িতে দেখতে চাই না। এত রাতে আমি কোথায় যাব? এখন রাত প্রায় 3টার বেশি বাজে। এখন কি আমি রাস্তায় কোনো গাড়ি পাবো যেটা দিয়ে আমার বাড়িতে যেতে পারবো? তাছাড়া তোমার সঙ্গে ঘুমাতে আমার বেশ কমফোর্টেবল লাগছে। তাহলে আমি কেন এত শান্তির জায়গা ছেড়ে চলে যাব? আমি এত শান্তিনিকে জায়গা ছেড়ে কোথাও যেতে চাই না। আমি সারা জীবন তোমার বুকের মধ্যেই থেকে যেতে চাই। আর আমি তোকে জাহান্নামে পাঠাতে চাই। এই কথা বলেই নেহা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে নীলকে ধাক্কা দিয়ে একদম ফ্লোরে ফেলে দিল। নীল কোমরে প্রচন্ড ব্যথা পেল। সে ব্যথায় কোকড়াতে থাকলো। ও মা গো, বাবা গো, মরে গেলাম গো। এত জোরে কেউ নিজের জামাইকে মারে? সেটা আমার জানা ছিল না। এই প্রথমবার তোমাকে দেখে বুঝলাম। যাই হোক, যাই কিছু করো না কেন, তুমি কিন্তু তোমার পাশ থেকে আমাকে কোনোভাবেই সরাতে পারবে না। তাই এইসব প্রচেষ্টা করে কোনো লাভ হবে না। আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। কোন পাপ করেছিলাম জানি না, যার কারণে এরকম ফল ভোগ করতে হচ্ছে। এই শোন, তোকে যদি এখানে থাকতে হয় তাহলে হয় তুই অন্য রুমে গিয়ে ঘুমাবি, নয়তো সোফায় ঘুমাবি। আমার বিছানায় তোর কোনো জায়গা হবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সারা রাত সোফায় শুয়ে শুয়ে কাটিয়ে দেব, কোনো সমস্যা নেই। তুমি ঘুমাও, আমি তোমায় পাহারা দিচ্ছি। ভয় পেও না, আমি এখান থেকে যাব না। নেহা তখন মুখটাকে একটা ভিঞ্চি মেরে ঘুমিয়ে পড়লো অপরদিকে ফিরে। কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে সোজা বাইরে চলে আসলো। সকালবেলা যখন তার ঘুম ভাঙলো তখন সে দেখতে পেল নীল সোফায় শুয়ে ঘুমাচ্ছে। সে কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে সোজা বাইরে চলে আসলো। রেস্টুরেন্টে এসে নাস্তা করলো আর তারপর গাড়ি নিয়ে বের হয়ে পড়লো ঘুরবার জন্য। সে একটা পার্কের বেঞ্চে এসে বসলো। তখনই নীল সেখানে এসে উপস্থিত হলো আর তাকে বলল, কি ব্যাপার, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে কিছু না জানিয়ে এখানে চলে এসেছো কেন? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কোথাও তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, আর কতটা টেনশন হচ্ছিল আমার। আল্লাহ, তুমি আমাকে এই ছেলের হাত থেকে রক্ষা করো। আমি তো আর একে সহ্য করতে পারছি না। আমি তোকে কোনো কিছু না জানিয়ে এখানে চলে আসলাম একটু নিরিবিলি থাকার জন্য, আর তুই এখানে চলে এসেছিস আমাকে বিরক্ত করার জন্য। তোকে কি এটা ছাড়া আর কোনো কাজ নেই? না মাই ডিয়ার বউটা, আপাতত আমার বউকে সময় দেওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই। না মাই ডিয়ার বউটা, আপাতত আমার বউকে সময় দেওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই। এই মুহূর্তে আমার বউটাকে 24 ঘন্টা সময় দেওয়াটাই আমার কাজ। যাই হোক, আমি তোমাকে যেটা বলতে এলাম, আব্বু আমাকে একটু আগে ফোন করেছিল, বলল তোমাকে নিয়ে একবার শপিং মলে যেতে, তোমার বিয়ের বেনারসি আর জুয়েলারিগুলো একবার দেখে নিতে। যেখানে তোকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই, সেখানে আমি যাব জুয়েলারি আর বেনারসি পছন্দ করতে? শোন, আমি তোকে বিয়েই করছি না, আর এইসব করার তো কোনো প্রশ্নই ওঠে না। তোর যা ইচ্ছা তাই করতে পারিস। সেটা বললে তো হবে না। এখন এই মুহূর্তে আমি তোমাকে জোর করে হলেও শপিং মলে নিয়ে যাব, আর তোমার বিয়ের বেনারসি আর অর্নামেন্টসগুলো তোমাকেই চুজ করতে হবে। এই বলে নীল সেখানে আর এক মুহূর্ত দেরি না করে নেহাকে সোজা পাজা কোলে তুলে নিল আর গাড়ির ভিতরে বসিয়ে দিল। বকবক করেই চলেছে। আমি যাব না তোর সঙ্গে। আমাকে তুই গাড়ি থেকে নামিয়ে দে, তা না হলে কিন্তু আমি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যাব। তখন কিন্তু তোকে ঝামেলায় পড়তে হবে। তুই আমাকে নামিয়ে দে। চুপচাপ গাড়িতে বসে থাকো বলছি। এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এর পরিণাম কিন্তু খুবই খারাপ হবে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তাই কথা না বলে চুপচাপ গাড়িতে বসে থাকো, আর আমি তোমাকে যেটা করতে বলছি তোমাকে সেটাই করতে হবে। তুমি শপিং মলে যাবে, সেখানে তোমার বিয়ের বেনারসি আর অর্নামেন্টস চুজ করবে, তারপর আমি তোমাকে বাসায় দিয়ে আসবো। আমি কিচ্ছু করব না, তোকে আমি বিয়ে করব না, এইসব করার তো কোনো প্রশ্নই ওঠে না। তুই আমার আব্বুর টাকা দিয়েছিস, তুই আমার আব্বুকে টাকা দিয়েছিস, তুই আমার আব্বুর কাছ থেকে টাকাগুলো ফিরিয়ে নিবি, এটা আমার আদেশ। আর যদি তুই সেটা না করিস তাহলে কিন্তু আমি তোকে এমনিতে তো বিয়ে করবই না, এরপর যে তোর সাথে কি করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আরে বাবা, বললাম তো তোমাকে আমাকে বিয়ে করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। অধমা নীল আর কোনো কথা না বাড়িয়ে সোজা নেহাকে নিয়ে শপিং মলে চলে আসলো। আর সেখানে নেহাকে তার বিয়ের বেনারসি আর অর্নামেন্টস চুজ করতে বলা হলো। নেহা প্রথমে অনেক খাটতারামি করছিল, কিন্তু নীলের জেদের কাছে সে টিকতে পারলো না। অবশেষে সে সব কিছু পছন্দ করলো। আর তারপর নীল কেনাকাটা শেষ হলো।
নেহাকে বাসায় পৌঁছে দিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতেই তার আম্মু তাকে বলল, কি ব্যাপার নীল, তোর আব্বুর কাছে শুনলাম তোর আব্বু নাকি তোকে বলেছিল নেহাকে নিয়ে শপিং মলে যেতে আর বিয়ের কেনাকাটা করতে, তো করেছিস নাকি? হ্যাঁ আম্মু, যা যা লাগবে সবকিছুই কিনে দিয়েছি আর সবকিছুই নেহার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। কোনো সমস্যা নেই। এখন তোমরা প্রস্তুতি নিতে থাকো। আগামীকালকে তো হলুদ আর তারপর দিনই বিয়ে। হ্যাঁ বাবা, তুই কোনো চিন্তা করিস না, সমস্ত প্রস্তুতি নেওয়ার শেষ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষায় আছি কখন নেহাকে বউ বানিয়ে এই বাড়িতে নিয়ে আসবো। এভাবেই মা ছেলে কথা বলতে বলতে নিজেদের রুমে চলে গেল। এরপর চলে গেল 2 দিন। হলুদের পর্ব শেষ হয়ে গেল। আজ নীল আর নেহার বিয়ে। সকালবেলা থেকেই বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। নীলকে সকালবেলায় সাজানো হয়েছে। তার চাচাতো ভাই বোনেরা তাকে অনেক সুন্দর করে শেরওয়ানি পরিয়েছে। দেখতে একদম মাশাআল্লাহ রাজপুত্রের মতো লাগছে। আমার রাজপুত্রের উপর কারো নজর না লাগুক, ভালো থাকুক আমার ছেলেটা, তার ভালোবাসার মানুষকে নিয়ে আশীর্বাদ রইল। ধন্যবাদ আম্মু, দোয়া করো যেন জীবনে ভালো কিছু করতে পারি এবং তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ভালো থাকতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দেন। হ্যাঁ বাবা, তুই আমাদের একমাত্র আদরের রাজপুত্র, তোর জন্য সবসময় দোয়া আর ভালোবাসা থাকবে। জীবনে তুই অনেক সুখী হ। এরপর সমস্ত রীতি নেওয়াজ শেষ করে নেহাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল বরযাত্রী। এদিকে নেহাকে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে, কিন্তু নেহা কোনোভাবেই সাজগোজ করতে চাইছে না। তখনই তার বাবা সেখানে আসলো আর তাকে বলল, নেহা, তুমি তো আমার একমাত্র মেয়ে, তোমার কাছে আমি এইটুকু চেয়েছি আর তুমি আমাকে এইটুকু দিতে পারছো না। আমি বাবা হিসেবে কি এইটুকু তোমার কাছ থেকে আশা করতে পারি না? তুমি আমার কাছে যদি অন্য কিছু চাইতে তাহলে আমি সেটা দিয়ে দিতাম, কিন্তু তুমি যেটা চাইছো সেটা তো দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তুমি খুব ভালো করে জানো নীলকে সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। নীলকে আমি কোনো দিনও আমার লাইফ পার্টনার হিসেবে মেনে নিতে পারবো না। তাহলে তুমি কেন এটা নিয়ে আমাকে জোরাজুরি করছো? তার প্রথম কারণ, নীল তোমাকে ভালোবাসে আর সে তোমায় খুব ভালো রাখবে। আর দ্বিতীয় কারণ হলো, আমি নীলের বাবার কাছ থেকে 10 কোটি টাকা নিয়েছি পণ হিসেবে। সেগুলো আমি কোনো দিনও ফেরত দিতে পারবো না। তাই তোমার বাবার অনুরোধ তোমার কাছে, তুমি নীলকে বিয়ে করে নাও। আর একটা কথা মনে রাখো, বাবা মা কখনোই সন্তানের খারাপ কিছু চায় না। নীল খুব ভালো ছেলে, তুমি খুব ভালো থাকবে তার সঙ্গে। ঠিক আছে আব্বু, কোনো সমস্যা নেই। তুমি যখন আমাকে এত রিকোয়েস্ট করে বলছো তাহলে আমি বিয়েটা করছি। কিন্তু একটা কথা মাথায় রেখো, বিয়েটা কিন্তু শুধু কাগজে কলমেই থাকবে। নীল কিন্তু কোনো দিনই আমাকে প্রপারলি স্ত্রী হিসেবে পাবে না। একটা মানুষ যদি ভালোবেসে কাউকে নিজের করে নিয়ে তার কাছে থেকে ভালোবাসা না পায়, তাহলে সেই মানুষটাকে তো আর তার জীবনে কোনো প্রয়োজন নেই। থাক মা, বিয়ে করতে হবে না তোমাকে। তুমি তো চাও তোমার বাবা অপমানিত হোক। ঠিক আছে, তাহলে তাই হবে। এই কথা বলে নেহার আব্বু সেখান থেকে চলে যেতে চাইছিল। তখন নেহা পেছন থেকে তার আব্বুকে বলল, তোমাকে অপমানিত হতে হবে না। তুমি আমার বাবা, তুমি আমার জন্য জীবনে অনেক কিছু করেছো। আমার মা না থাকার পরেও তুমি কোনোদিনও আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি। তুমি যখন চাইছো আমি নীলকে বিয়ে করি আর তার সঙ্গে সংসার করি, ঠিক আছে, আমি সেটা মেনে নিলাম। আলহামদুলিল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ মামুনি বোঝার জন্য। যাই হোক, তাহলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কাজী সাহেব এখনই চলে আসবে। বরযাত্রী ও কাছাকাছি চলে এসেছে। নেহা তখন রেডি হয়ে নিল। অপরদিকে বরযাত্রী যতক্ষণে চলে এসেছে আর তাদের খাওয়া দাওয়া চলছে, কিন্তু কাজী সাহেব এখনো আসেনি। তাই কাজী সাহেবের জন্য অপেক্ষা করা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার প্রায় আধা ঘন্টার মধ্যেই কাজী সাহেব সেখানে চলে আসলো আর বিয়ের কাজ সুসম্পন্ন করলো। অতঃপর নেহাকে নীলদের বাড়িতে নিয়ে আসা হলো। এদিকে রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের রুমে চলে যাচ্ছে। অপরদিকে নেহা রুমে বসে বসে নীলের জন্য অপেক্ষা করছে। আজ বাসরাত বলে কথা, সবার জীবনে এই রাত শুধু একবারই আসে। প্রত্যেকটা মেয়ের এই রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে, নেহারও আছে। তাই তো সে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করলেও নীলের জন্য বসে বসে অপেক্ষা করছে। রাত প্রায় 1টার কাছাকাছি বাজে। নীল তখন রুমে প্রবেশ করলো আর দরজাটা লাগিয়ে দিয়ে শেরওয়ানি খুলে সোফায় এসে শুয়ে পড়ার চেষ্টা করছিল। তখনই নেহা বিছানা থেকে নেমে সেখানে আসে আর তাকে বলে, কি ব্যাপার, তুমি এতক্ষণ কোথায় ছিলে আর রুমে এসে সোফায় শুয়ে পড়ছো কেন? বিছানায় তো অনেক জায়গা আছে। বিয়েটা আমি তোমাকে জোর করে করেছি, কিন্তু তোমার কাছ থেকে কোনো কিছু আমি জোর করে আদায় করতে চাই না। ভালোবাসা তোমার কাছ থেকে জোর করে পাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। মানে আমি কিছুই বুঝতে পারছি না। এতদিন যা ছিল সবই অভিনয়। তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়েটা করে আর এখন অ্যাভয়েড করতে চাইছো?
এটা তো আমি কোনোদিনই হতে দেব না। আমি নেহা, আমি কখনোই হার মানতে শিখিনি। আর আজ তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বাসর রাতে আমাকে একা একা ঘুম পাড়াবে, এমনটা তো হতে পারে না। তুমি তো আমাকে বিয়েটাই করতে চাওনি, তাহলে এসব কথা কেন বলছো? তুমি তো চাও না আমি তোমাকে ভালোবাসি, আদর করি, নিজের ভালোবাসা আগলে রাখি। শোনা, যা হওয়ার হয়ে গেছে, সেই সব কিছু ভুলে যাও। এখন তুমি আর আমি হাজব্যান্ড ওয়াইফ। আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি করা খুবই প্রয়োজন। আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং রাখা খুবই প্রয়োজন, কারণ এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ। এখন যদি আমাদের মধ্যে সম্পর্ক খারাপ হয় তাহলে সবাই এটা নিয়ে কথা বলবে, আমাদের কথা শোনাবে। সেগুলো আমি সহ্য করতে পারবো না। তাহলে আর দেরি করছো কেন? চলো বিছানায়। দীর্ঘ 23 বছর ধরে একটা রাতের জন্য অপেক্ষা করছি, আর সেটা এখানে বসে বসে গল্প করে নষ্ট করব? তোমাকে কে বলেছে এখানে বসে বসে গল্প করে সময় নষ্ট করবার জন্য? আমি তো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি তো এতক্ষণ লেট করলে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে মেনে নেবে না, কারণ বিয়ের আগে যেরকম কথাবার্তা বলেছিলে তাতে তো আমি সম্পূর্ণ ভেবে নিয়েছিলাম যে তুমি আমাকে কোনোদিনও গ্রহণ করবে না। আমি যদি তোমাকে জোর করে বিয়েও করি তারপরে তুমি আমাকে মেনে নেবে না, তাই তো আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে এতক্ষণে রুমে আসলাম। আমি যদি জানতাম তুমি সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে চাও, তাহলে কি আমি এতটা সময় কখনই বাইরে নষ্ট করতাম? হ্যাঁ, যেটা হওয়ার তো হয়ে গেছে, তাহলে এখন আর ঝামেলা করে কি লাভ? বিয়ে তো জীবনে একবারই হয়, তাহলে কেন এখন আর শুধু শুধু ঝামেলা করব? যাও, ফ্রেশ হয়ে আসো, আগে 2 রাকাত নফল নামাজ পড়বো। ঠিক আছে, তুমি 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে অজু করে আসছি। তুমিও তোমার কাপড় চোপড় চেঞ্জ করে নিতে পারো। আলমারিতে তোমার জন্য আমি বেশ কিছু কাপড় চোপড় এনে রেখেছি। নেহা তখন আলমারি থেকে নিজের জন্য একটা সুতির শাড়ি বের করে পরে নিল, আর তারপর ওয়াশরুম থেকে উজু করে এসে দুজনে একসঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। তারপর নীল চাহিদা মাছ থেকে নেয়া আগে তাজা করে তুলে নিল আর বিছানায় নিয়ে শুয়ে দিল। জানো, এই রাত নিয়ে আমার জীবনে কত স্বপ্ন ছিল। ভেবেছিলাম হয়তো পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করব, তারপর একটা ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করব। হ্যাঁ, কিন্তু সেটা তো আর হলো না। শোনো, জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহ পাক লিখে রেখেছেন। কখন, কোথায় আর কিভাবে হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই 3টি বিষয় মানুষের কোনো হাত নেই। যাই হোক, বাদ দাও সেসব কথা। যা হওয়ার তা তো হয়ে গেছে। এতদিন তোমার সঙ্গে যা কিছু করেছি সব কিছুর জন্য সরি। আসলে তোমায় খুব ভালোবাসতাম। যেদিন তুমি ভার্সিটিতে প্রথম এসেছিলে সেদিনই তোমাকে দেখে আমার ভালো লেগে গেছিল। তাই তো তুমি আমাকে বারবার অপমান করার পরও আমি তোমার পিছু নিয়ে একবারের জন্য ছাড়িনি। এখন কি এইসব কথা বলে সময় নষ্ট করবে, নাকি আমাকে একটু আদরও করবে? এই কথাটা বলে নেহা লজ্জায় নিজের মুখটা লুকিয়ে নিল। নীল তখন আস্তে আস্তে তার মুখের উপর থেকে কাপড় সরিয়ে আলতো করে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল, আর তারপর নেহা টোটে কিস করলো, আর তারপর তাকে সারা শরীরে ভালোবাসার আলিঙ্গন দিতে থাকলো। অপরদিকে নেহা তো নীলের সঙ্গে রেসপন্স করছিল, আর এভাবেই কিছুক্ষণের মধ্যেই দুজনেই ভালোবাসার অতল সমুদ্রে ডুবে গেল। যদিও নেহা অনেকটা জেদি আর রাগী মেয়ে ছিল, কিন্তু তারপরও নীলের ভালোবাসার কাছে সবকিছুই হার মেনে গেল। আসলে ভালোবাসাটা এমন অদ্ভুত একটা জিনিস যেটা আমরা সহজে বুঝতে পারি না, কোনটা রিয়েল আর কোনটা ফেক। আমাদের জীবনে অনেক সময় অনেক কিছুই যায় আর আসে, কিন্তু আমাদের উচিত সঠিক জিনিসটাকে চুজ করা। নেহা হয়তো নীলের ভালোবাসাটা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু তারপর তার বাবা মিথ্যে কথা বলে হলেও নীলের সঙ্গে বিয়েতে তাকে রাজি করিয়েছে, কারণ তার বাবা নীল আর তার ফ্যামিলির সম্পর্কে খুব ভালো করেই জানতো। আর একটা বাবা কখনোই চায় না তার মেয়ের সঙ্গে খারাপ কিছু হোক, তাই তো তার বাবা তাকে এত কষ্ট করে বিয়েতে রাজি করিয়েছে। যাই হোক ভিউয়ার্স, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে হলে অবশ্যই কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।